আমি আপনার ছোটবেলা থেকে আপনার গ্রামে বড় হয়েছি, মেট্রিক পাস করেছি গ্রাম থেকে, ইন্টারমিডিয়েট আপনার শহরে, আচ্ছা, এই গ্রাজুয়েশন তাও শহর থেকে। জি। 96-এ আপনার জব, ফার্স্ট জব শুরু করি। জি। 96-এর পরে 7, 8, 9, 99-তে আপনার বিয়ে করি। আচ্ছা, বিয়েটা হয় আপনার একটু বলি শৈশব এবং কৈশোর আমি মোটামুটি ভালোই ছিলাম, ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি বা ভালো সলভেন্সি ছিলাম, আপনার অভাব ছিল না আর কি, অভাব অনটনের ভিতর ছিলাম না। আচ্ছা। 99-এ বিয়ে হওয়ার পরে বিয়েটা অ্যাকচুয়ালি হয় এখান থেকেই আপনার মেইন ইটা আমার আপনার লাইফের আপনার যে একটা দুর্বিষহ। রাইট, আমি সেখানে আপনার 99 সালে আপনার বিয়ে হচ্ছে, তখন আপনি পেশায় কি করতেন? মানে আমি জব করি। তখন জব করতেন? তখন আপনি আপনার মাগুরাতেই আছেন? না, তখন আপনি চিটংয়ে। আমি চিটং, আপনি তখন চিটাগংয়ে? চিটংয়ে জব। আচ্ছা, আপনার বাবা কি করতেন পেশায়? বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে তখন। না, বাবা নাই, বাবা তখন বেঁচে ছিলেন না। আচ্ছা, উনি পেশায় কি ছিলেন? বাবা ছিলেন আপনার উনি আপনার ছিল এই দেশে আপনার ক্ষেত খামার ছিল, কৃষি কাজ করতেন। মূল কথা হচ্ছে আপনি কৃষকের সন্তান। ওকে, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা আপনার 8 ভাই 2 বোন। আচ্ছা, তো ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে 99 সালে আপনার বোধহয় বৈবাহিক কোন একটা ঘটনা। বিয়েটা আপনার আমার অ্যাকচুয়ালি পছন্দের ছিল না। আমি অ্যাকচুয়ালি আপনার গ্রাম্য ঘটকের মাধ্যমে বিয়েটা হয়েছে, একটু জোর জবরদস্তির মাধ্যমে। পছন্দ ছিল না বলতে বিয়েটা হয়েছে কিভাবে? বিয়েটা হয়েছে আমি আপনার বিয়ে করব, আপনার তখন জব করি, এলাকাতে গেছি। তখন এলাকার বড় ভাইদের সাথে আশেপাশে বাজার ছিল, বাজারে বড় ভাইদের সাথে কিছু আলাপ করলাম যে আমি বিয়ে শাদী করতে চাচ্ছি। তখন বললো যে অমুক বাড়ির মেয়ে আছে, অমুক সমুক আছে। একবার এই মেয়ে দেখছি আপনার, ওই মেয়েটা আমার পছন্দ ছিল, কিন্তু ওই মেয়েটার ক্যারেক্টারের খারাপ কারণে আমি আর কি ওখানে ইনভলভ হইনি। তখন ওই বাজার থেকে আরেকজনে বললো যে ভালো একটা মেয়ে আছে আপনার তবে মেয়েটা কালো, আপনি ফ্যামিলি খুব গর্জিয়াস ফ্যামিলি, ভালো ফ্যামিলি, আপনি যদি এখানে করতে পারেন। তারপর আপনার আমি বলছি তাহলে মেয়েটা দেখি আমি। দেখার পরে আমি বলছি না, আমার মেয়ে পছন্দ না। কিন্তু ওই ঘটক আপনার সে আমার পিছু লেগে আছে। আপনার আমার বাড়িঘরের কথা শোনার পরে ওর মেয়ের বাবাকে বলছে, মেয়ের বাবা বলছে যে ওই বাড়ির ছেলের যদি একটা পাও না থাকে, তারপর আমি আমার মেয়ে যদি উনি বিয়ে করে তাহলে আমি দেবো ওখানে। বাবা রাজি ছিলেন? ওই মেয়ের বাবা, আপনার মানে হবু ওয়াইফের বাবা, এই কথা ঘটকের বলছে। বলার পরে আপনার যেভাবে হোক আমি রাজি, কিছুতেই রাজি না। তারপর আমার ওই বড় ভাইকে ধরছে, মাকে ধরছে। আবার ওরাও দেখলে যে খুব ভালো ফ্যামিলি, মেয়ে কালো, যদি আপনার মিলাইয়ে করা যায় আর কি, সব কিছু মিলাইয়ে খুব এর ভিতরে চাপাচাপির ভিতরে। তারপর আমি বলছি যে তাহলে আপনারা দেখে আসেন, আমি আপনার পরে যাব, যদি আপনারা মনে করেন যে না বিয়ে করানো যায় বা চলে মেয়েটা, তাহলে হয়তো আমি পড়ে গেলাম। কিন্তু আপনার ওই ঘটকে আমারে না নিয়ে সে আসবে না। আমার নানি আসবে না। এদিকে ওনরা কি করছে, ওনরা আপনার ওই গ্রামে, তো আপনার গ্রামে আপনার লোকজন আপনার করছে, বিভিন্ন লোকজন আপনার এই এলাকার গণ্যমান্য লোকজন ওদেরকে বলছে যে তারা আসতেছে, মেয়ের বিয়ে হবে, আপনারা আসেন। তারা ওই যেভাবে আপনার করে আপনার অ্যারেঞ্জমেন্ট করে, অ্যারেঞ্জমেন্টটা ওইভাবে হয়ে গেল। তারা সব কিছু আপনার প্রিপারেশন, এই খাওয়া দাওয়া সেই। অথচ আমরা কিন্তু কথা ছিল যে দেখতে যাবে আমার বড় ভাই, 2 ভাই যাবে আর আম্মা যাবে, আর আমি যাব না। কিন্তু ওই ঘটকে যেমনি হোক আমার আপনার যেভাবে হোক কল্লাই মল্লাইয়ে ওদের সাথে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওরা দেখাইলো, ওরা দেখার পরে বলছে যে মেয়ে তো কালো, তুমি কি করো? আমি তো আগেই বলছি করবো না। তখন আপনার ওখানকার যে গণ্যমান্য লোকজন ছিল ওরা বলছে যে এত বড় বাড়ি থেকে আপনারা সবকিছু এলাকা জানে যে আপনারা গরু কাটছে, খাসি কাটছে, অমুক করছে, সমুক করছে, এই করছে, সেই করছে, এখান থেকে গেলে তো মেয়েটার বিয়ে হবে না। আপনারা যেভাবে হোক এটা করেন, মেনে নেন, যেহেতু ভালো ফ্যামিলির মেয়ে। এইভাবে আপনার করে গ্রাম্য চাপের মাধ্যমে বিয়েটা হয়ে গেল। আচ্ছা, তার মানে এক ধরনের সামাজিকতা রক্ষা করতে গিয়ে আপনাকে অনুরোধে ঢেকে গিলতে হয়েছে। ওকে, আপনার এইভাবে হয়ে যাওয়া হয়। মেয়েটাকে আপনি আগে থেকে চিনতেন না, জানতেন না? না, মেয়েটা তো চিনতাম না, কিন্তু বাড়িঘর জানতাম যে বাড়িঘর ভালো ছিল, বাড়িঘর ফ্যামিলি স্ট্যাটাস ভালো ছিল, এটা সত্যি কথা। তারপরে আপনার বিয়ে হয়ে যাওয়ার পরে 3 মাসের মাথায় ওনার সাথে আমার অ্যাকচুয়ালি মতানৈক্য আর কি। মতানৈক্য ভালো লাগে না আর কি। আমরা অ্যাকচুয়ালি বিয়েটা তো আমার অ্যাকচুয়ালি মনের বিরুদ্ধে ওইটা গেল, ওইটা আমার মনের ভিতরে বারবারই করে, বারবারই বাঁচতে থাকে যে শালার আমি কালো, আর আমি এটা বিয়েও করলাম কালো মেয়ে, এই একটা মনের দিক থেকে আর কি, এইরকম একটা এইরকম আশাতে হওয়ার পরে এই বাচ্চাটা মনে হয় যে 1 বছরের মাথায় যে বাচ্চাটা ওর সাথে আপনার
এখানে একটা কথা বলে রাখি, না বললে হয়তো অনেকেই মন খারাপ করবেন, কারণ এই বিষয়টা দেখুন, এটা উনি যেটা বলছেন কালো বিষয়ে, উইথ ডিউ রেসপেক্ট, আমি আসলে কারো মতামতকেই চেঞ্জ করতে চাই না, কিন্তু অনেকেই হয়তো আমাদের অনুষ্ঠানটা শুনছেন, তারা হয়তো বা কালো, তারা হয়তো মন খারাপ করতে পারেন। দেখুন, এটা আমাদের একটা সামাজিক সেন্স, এটা একটা আমাদের সামাজিক, আমি বলবো যে এক ধরনের ভুল ধারণাই। তো সেই জায়গাটা থেকে ওনার জীবনে যেটা উনি বিলিভ করেছেন, যেটা ঘটেছে, উনি ওনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন, সেখানে কিন্তু আমরা বিষয়টাকে প্রমোট করছি না। আমরা আসলে একজন মানুষের জীবনের সেন্স বা একজন মানুষের জীবনের ধারণা, ভুল ধারণা সব কিছুই উঠে আসে যখন তিনি জীবনের বিভিন্ন ঘটনাগুলো বলতে যান। সো বিষয়টাকে এভাবেই দেখেন, বাট রেডিও প্রমোশনের জায়গা থেকে বিষয়টাকে দেখেন না। আমরা বরং এটা মনে করি যে না, একজন মানুষ কালো হোক বা চামড়ার দিক থেকে অন্য রকমের হোক, সেটা তার সৌন্দর্য। একটা মানুষের সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক ব্যাপারে নির্ভর করে না। কালো সাদা বিষয়টা অনেক সেন্সিটিভ। ঠিক আছে, আপনি আপনার মতো করে বলুন, কোনো সমস্যা নেই, আরামসে বলুন। হ্যাঁ, যাই হোক, আপনার প্রথম বাচ্চাটা আসলো, আসার পরে আপনার তারপরে আপনার দ্বিতীয় একটা বাচ্চা আসে। প্রথম বাচ্চা আসলো, হ্যাঁ হ্যাঁ, মেয়ে বাচ্চা, পরেরটাও মেয়ের বাচ্চা, তারপরে একটা ছেলে আর কি। হ্যাঁ, টোটাল 3টা বাচ্চা। তারপর আপনার হওয়ার পরে চাকরি বাকরি করতেছি, চাকরি বাকরি আপনার ভালো প্রোগ্রেস। হ্যাঁ, এক পর্যায়ে আমি আপনার ওই আগের যে জব ছিল, ওই জব ছেড়ে আপনি অন্য ট্রাকে চলে আসলাম একটা বাইং হাউসে ঢাকাতে, ওই আমার ওয়াইফের ভাইয়ের ফার্মে। এখানে আসার পরে আপনার সে ভালো আপনার পয়সাপাতি, তাছাড়া এই অন্য দিক থেকে খুব ভালো পর্যায়ে চলে আসি। আসার পরে 3টে বাচ্চা হয়ে গেল, বাচ্চা আপনার বড় হয়ে গেল। মাঝখানে আপনার চাকরি করতেছি আপনার, করার পরে আপনার ওর সাথে আমার পরিচয় হয় আপনার 2013 সালে। আচ্ছা, হ্যাঁ, 2013 সালে পরিচয় হয়। বাজারে আপনার একটা যে কোনো একটা নিয়ে কাজের উপলক্ষে গেছি, তখন ওই বৃষ্টি ছিল। হ্যাঁ, মানে রানার সঙ্গে আপনার পরিচয়? হ্যাঁ, রানার সঙ্গে। আপনি তখন কোনো একটা বাইং হাউসে কাজ করছেন? হ্যাঁ, আমি তখন একটা বাইং হাউসে। আচ্ছা, আপনার ওয়াইফ তখন কোথায়? আমার সাথেই থাকে। বিয়ের পরপরই আমরা আপনার ওই যে শহরে। কোথায়, লোকেশনটা কোথায়? আপনার কি ঢাকা শহরে তখন থাকছেন? হ্যাঁ, ঢাকাতে থাকছেন। হ্যাঁ, ঢাকাতে। আচ্ছা, ওকে। হ্যাঁ, ঢাকাতে। তারপর আপনার ওর সাথে পরিচয় হয় 2013 সালে। 13 সালের পর থেকে আপনার 2014-15 সাল পর্যন্ত হাই হ্যালো ওই বড় ভাই এলাকার, একই এলাকাতে বড় ভাই হিসেবে। হ্যাঁ, ওর বাসাও ঢাকা, আমার বাসাও ঢাকা। হ্যাঁ, ওই একই এলাকাতেই হয়তো 10-15 মিনিটের ব্যবধান একজনের বাসা থেকে আর একজন। ওই হিসেবে আপনার এলাকায় থাকে না, বড় ভাই ছোট ভাই, এভাবে ওঠা বসা চলাফেরা রানার সঙ্গে। মানে এটা কি এলাকার ভাই হিসেবে পরিচয় ছিল নাকি কোনো একই প্রতিষ্ঠানে কাজ করতেন? না, এলাকার ভাই হিসেবে পরিচয়। হ্যাঁ, ওই যে আমার বড় ভাই হিসেবে চেনে, ওর চলাফেরা ভালো লাগছে। ওরও রানা, আপনি যদি ইন্টারাপশন করতে চান এই পর্যায়ে থেকে আপনি ইন্টারাপ্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলেন। তারপর আপনার এই চলাফেরার মাধ্যমে 2015 সাল পর্যন্ত ওর সাথে হাই হ্যালো, দেখা হইলে কেমন আছেন, সর্বোচ্চ কাপ চা খাই, বিস্কিট খাই, এই পর্যন্তই আর কি। তার মানে মোটামুটি একটা বন্ধুর মতোই হয়ে গেল আর কি। জুনিয়র হইলেও বন্ধুর মতো হয়ে গেছে। হ্যাঁ, কথাবার্তা এই সেই। হ্যাঁ, শিওর। আপনি ওনার পরিচয়ের আগে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাকে বলুন কি বিষয় বলতে চাচ্ছেন। জি, 13 সালে যখন ওনার সাথে ফার্স্ট পরিচয় হয়, এরকম বৃষ্টি ছিল, তারপর একসাথে বসে আছি। তারপর আমি জিজ্ঞেস করছি না, উনি জিজ্ঞেস খেলে আমার শরীরজন বাসা কোথায়, পাশাপাশি বসছি, আমি একটা চেয়ারে বসেছিলাম, উনি যেহেতু বড় সেই সেন্সে আমি ওনাকে বসতে দিলাম যে ভাই বসেন আপনি। তখন উনি একটু অন্যভাবে করলো। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলো যখন চলে যাবো, বৃষ্টি থামছে, ভাই আপনার বাসা কোথায়? আমি বললাম ওই পাশেই, পাশাপাশি দুজন পরিচয় লাগবে, দুজনের পাশাপাশি বাসা। পরে এরকম ভাই বই দিনের কিছু কথা হলো, ঠিক আছে ভাই যাই। যাওয়ার পরে এরকম ভাবে আরেকদিন যে এলাকা থেকে এই এলাকায় বাজারে এভাবে আবার দেখা, তখন মানে আবার সেকেন্ড টাইম যখন দেখা হয়েছে তখন বলি ভাই ভালো আছেন। আপনারা কি ওখানকার লোকাল ছিলেন? না, ভাড়া থাকি। ভাড়া থাকতেন মানে পুরো ফ্যামিলি নিয়ে ভাড়া থাকতেন নাকি আপনি একাই থাকতেন? না, আমি ফ্যামিলির সাথে থাকতাম। মানে আপনার নিজের ফ্যামিলির সঙ্গে থাকতেন? ফ্যামিলির সাথে থাকতাম। আচ্ছা। তারপর ওনার সাথে ওখানে আবার সেকেন্ড টাইম দেখা হলো, তো ওই দিন আর চা খাই নাই, এমনি গল্প জাস্ট হাই হলো, গল্প করে চলে গেছি। এভাবে আবার থার্ড টাইম ফোর্থ টাইম যখন দেখা, তখন আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক হয়ে গেলো। তখন উনি বলতেছে একবার যে তুমি করে বলতেছে, তুমি করে বলে মাইন্ড করবো, আমি বললাম সমস্যা নেই। তারপর উনি আমাকে বলতেছে, আমি বলতেছি তাহলে আপনার বড় ভাইয়ের মতোই তো। আমার বড় ভাই আবার আমার চেয়ে অনেক সিনিয়র, ভাইয়ের বয়স প্রায় 40, ওনার কাছাকাছি 7-8 বছর ডিফারেন্স ভাই। তারপর এক পর্যায়ে আমি বললাম যে তো আমার ভাইয়াকে আমি ওনারা বলছি, আমার ফ্যামিলির সম্বন্ধে সব বলছি, তুমি করে ডাকি। এক পর্যায়ে ওনার আমি তুমি করে বলতে লাগলাম যে ভাই হিসাবে, উনি আমার তুমি করে, আমি আমার বড় ভাই তুমি করে ডাকি। এভাবে আস্তে আস্তে ওনার সাথে 13, 14, 15, 16 মানে হাই হেলো, অথবা একসাথে চা খাওয়া বসে, কোনো একটা প্রোগ্রামে গেলে অথবা একসাথে যাওয়া মাঝে মাঝে এরকম। তারপর 16 সালে মাঝখানে গ্যাপ ছিল সম্পর্কটা, মানে 8-9 মাস দেখা হয় নাই। তারপর 16 সালের লাস্টের দিকে আবার ওনার সাথে দেখা হয়েছে আমার। আচ্ছা, ওনাকে কন্টিনিউ করতে দিচ্ছি। আচ্ছা, না কিন্তু ওনাকে কন্টিনিউ করতে দেওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা উনি যেভাবে বললেন আর কি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ক্লাস 7 পর্যন্ত গ্রামেই ছিলাম। তারপর আমি কমলাপুর স্কুলে ক্লাস 8-এ ভর্তি হয়েছি, ওখানে 1 বছর পড়াশোনা করছি। ওখান থেকে আবার ক্লাস 9-এ মতিঝিল মডেলে ভর্তি হয়েছি। ওখান থেকে 9 কমপ্লিট করে আমি আবার টিসি নিয়ে চলে গেছি। আমি
আমি আমার হোম ডিস্ট্রিক্টে, যেন এখানে আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। মানে আমার ভাইয়ারা সবাই চাইতো যে আমি ঢাকা থেকে পড়ালেখা করে আমার ফুপির বাসা থেকে পড়াশোনা করতাম, কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না এনে এসে। তারপর 1 বছর 9 মাস ক্লাস করে আমি আবার টিসি নিয়ে চলে গেছি আমার হোম ডিস্ট্রিক্টে। ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বাট কিন্তু আমি এখানেই থাকতাম, এখানে স্কুলে আমার অ্যাডজাস্ট করতে পারতাম, কিন্তু কোচিং করতাম ফুফাতো ভাইদের সাথে, বন্ধুদের সাথে কোচিং করতাম, এই মুগদা এলাকা থেকে পড়াশোনা করতাম। জাস্ট শুধু পরীক্ষাগুলো যে আমি গ্রামে দিতাম হোম ডিস্ট্রিক্টে। তার মানে আপনারা দুজন মিলে যেখানে পরিচয় হচ্ছে সেই এলাকাটা কোনটা? এলাকার নাম বলতে চাচ্ছেন না? এলাকার নাম বলতে চাচ্ছি। আচ্ছা, এলাকার নাম বলতে চাচ্ছেন না। তারপরে এভাবে গ্রাম থেকে এসএসসি কমপ্লিট করে টোটালি তারপরে আমি ঢাকা ইন্টারমিডিয়েট থেকে ঢাকা কন্টিনিউ করছি। আদমজি কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, তারপর এভাবে আর কি। ঠিক আছে, একটা বিষয় এখানে খেয়াল রাখার মতো প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে শাহিন এবং রানা তাদের মধ্যে একটা বড় ধরনের বয়সের গ্যাপ রয়েছে, কিন্তু সম্পর্কটা, ওনারা কিন্তু আরেকদিন আমার সঙ্গে স্টুডিওতে এসেছিলেন, ওনাদের বিষয়টা আমি জানি, সম্পর্কটা একটু অন্য রকমের, মানে বন্ধু সুলভ সম্পর্ক। সেটা হয়তো সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। এবং সো কল্ড, আমি আসলে প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে জামাই শ্বশুর, আবার বলাও যায় না, এরকম একটা জায়গাতে আজকে ওরা ওদের দুজনের কিন্তু বিষয়টা, সিক্রেটটা কিন্তু একজনের না, ওনাদের দুজনের সিক্রেট। অ্যাকর্ডিং টু দেম দে আর ভিকটিম। মানে আমি আপনাদেরকে একটু একটু করে টাচ দিচ্ছি যাতে করে আপনারা গল্পটা শেষ পর্যন্ত শোনেন, কাজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। এবং শাহিন হচ্ছেন শ্বশুরের ভূমিকায়, আর জামাই, যিনি আসলে জামাই বলবো কি বলবো না, কারণ পুরো স্টোরি জানার পরে হয়তো একটু অন্যরকম হয়ে যাবে, তিনি হচ্ছেন রানা। আমি কথা না বাড়িয়ে শাহিন আপনার কাছে আবারও যাচ্ছি। পরিচয়ের পর্যায়ে ছিলেন আপনারা, তারপর 16 সাল পর্যন্ত আপনার 15 সাল পর্যন্ত ওর সাথে হাই হ্যালো ফোনে কথাবার্তা। 16 সালে আপনার 8-9 মাস পরে ওর সাথে ডিসকানেক্টেড। নাম্বার আমার কাছে ছিল, ওর কাছে ছিল না, যার জন্য ও ফোন দিতে পারে নাই আমাকে, আমি আর ফোন দেইনি। আচ্ছা। তারপর আপনার হঠাৎ করে একদিন দেখা হয় আপনার বিশ্ব রোডে। আচ্ছা। বিশ্ব রোডে ও গাড়িতে, আমি যাচ্ছি আপনার, আমি বিশ্ব রোডে দাঁড়ানো, তখন ও দেখেই আপনার লাফ দিয়ে গাড়ি থেকে পড়ছে যে ভাই আপনার অনেক খুঁজছি, আপনার নাম্বারটা নাই, আপনি এসে কোথায় কি আছেন? তখন আমি বলছি আমি তো তোমার এলাকাতেই আছি এখনো, হ্যাঁ, অথচ তো আমি তোমাকে ফোন করি নেই। হ্যাঁ না, আমি ওই নাম্বারটা হারিয়ে ঠেরে ফেলেছি। তখন ওরা জিজ্ঞেস করলাম যে এসে তুমি অ্যাকচুয়ালি কী করো, কী করতে চাচ্ছ বা কী করবো না করবো। তখন বললো যে ভাই আপনি, আমার তো বিবিএ কমপ্লিট, এমবিএও শেষের দিকে প্রায়, হ্যাঁ এমবিএ অ্যাডমিশন নেবে এরকম মনে হয়, যে বিবিএ কমপ্লিট। তখন আমি বললাম যে সে চাকরি বাকরি, তখন বলছে হ্যাঁ না চাকরি বাকরি হয় না কোনো কিছু। তখন ওই আমাকে বললো যে ভাই আপনার চাকরি বাকরি তো এত তা আমি করবো না, বা ওটার দিকে আমি যাচ্ছি না, আপনি পারলে আমাকে একটা হেল্প করেন, যদি কোনো থাকে টিউশনি থাকে বা কোনো প্রাইভেট কোনো থাকে অপশন থাকে আমাকে একটু জানাইয়েন। তখন আমার যে মেজো মেয়েটা ওই মেয়েটা আপনার 6 থেকে 7 উঠবে। ওর যে টিচার ছিল ওই টিচার চলে গেছে আপনার চিটাগাংয়ে চলে গেছে, আর আমার এখানে টিচারের দরকার। তখন আমি বললাম যে তোমার আমি এখনই একটা দিতে পারি, তুমি আমার বাসায় যদি আমার মেয়েটাকে পড়াও, তাহলে তুমি মেজো মেয়েটা, ওর সাথে যেটা হওয়ার কথা ওইটা না, আচ্ছা মেজো মেয়েটা, যে তাহলে তুমি আসতে পারো, তাহলে তুমি 1 তারিখ থেকে জয়েন করো জানুয়ারির। তারপর ওই গেল আপনার ডিসেম্বর গেল, আপনার জানুয়ারির মনে হয় ডিসেম্বর 31 তারিখে আমাকে ফোন করছে যে ভাই আমি আসবো কিনা, ভাবিরে বলে রাখেন। এবার আমি বলছি ওই দিনে, তখন আমি আবার ওই দিনও বললাম যে সে নতুন টিচার আসবে, ও ঠিকই আপনার ওই 1 তারিখে এসে শুরু করলো। এদিন ওনার সাথে আমরা যে এলাকায় আমরা থাকি এলাকায় চা খাইলাম বসে, চা খাওয়ার পর উনি বলতে চলেন বাসায় যাই। মানে উনি তখন ভাড়া ফ্ল্যাট থেকে নিজস্ব ফ্ল্যাটে উঠে গেছে, আগে ভাড়া থাকতো তখন নিজের ফ্ল্যাটে উঠে গেছে। নিজের ফ্ল্যাট রয়েছে মানে নিজের ফ্ল্যাট কিনেছে? হ্যাঁ ফ্ল্যাট করেছে আর কি, শেয়ার হোল্ডাররা মিলে এভাবে কয়েকজন মিলে ফ্ল্যাট করেছে ওখানে। ওই বাসায় ফার্স্ট ওই দিনে আমাকে নিয়ে যায়, ওই বাসায় যেদিন বিশুর দেখা হয় অনেকদিন পরে, বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে আবার উনি ঘুরে দেখালো আর কোন ফ্ল্যাটটা, যেন আমি এই ফ্ল্যাটে উঠছি, মানে সবগুলো রুম ঘুরে দেখালো আমাকে। ঘুরে দেখার পর ওই যে আমাকে আপেল কেটে দিল, বিস্কিট দিল, এই নাস্তা দিল আর কি। অ্যাকচুয়ালি নাস্তা দেওয়ার পর আমি হালকা নাস্তা খেয়ে তারপর ছোট ছেলে গল্প করে চলে আসছি। মানে আমি একটু পজ দিচ্ছি আপনাকে এই গল্পের জায়গাটা থেকে, ওনাকে একটু দিবেন মাইক্রোফোনটা। একটা যেটা হচ্ছে যে ফ্ল্যাটের গল্পটা আমি একটু জানতে চাই। আপনি বাইং হাউসে জব করতেন, আমরা জানি ঢাকা শহরে একটা ফ্ল্যাট ক্রয় করা বা একটা ফ্ল্যাটের মালিক হওয়া, এটা একটা যেমন নিরাপত্তার জায়গা, তেমনিভাবে এটার জন্য প্রচুর পয়সাও দরকার হয়। মানে এত পয়সা আপনার আসলো কোথা থেকে? হ্যাঁ না, বাইং হাউসে কিন্তু আপনার আছে, আপনার এক্সেলে কাঁচা পয়সা আছে এখানে। আর এটা কিভাবে আপনার ওই রকম পয়সা লাগে নাই, ওই রকম লাগে নাই, এটা আপনার একটা সমিতির মাধ্যমে আপনার করা। 29 জন শেয়ার হোল্ডার। আচ্ছা, প্রথম জমি কিনছি, তারপর ভরাট করছি, তারপর প্ল্যান পাস, এই আস্তে আস্তে করতে কত বছর লেগেছে? সে অনেক, আপনার 2004 মনে হয় যে শুরু হয়েছে। 2004 শুরু হয়েছে। ওই যে হ্যাঁ আপনার উঠছি মেবি 15-তে অথবা 16-তে উঠে। কত স্কয়ার ফিট ফ্ল্যাটের? 1170 এইরকম। 1170 কোন এলাকায়? এলাকাটা বলতে হবে না, ফ্ল্যাটের এলাকা বললে সমস্যা নেই, আপনার নিজের বাসযোগ্য, আপনার তো ওই এলাকাতেই বোধহয় বসবাস করছেন। ওকে ফাইন, ঠিক আছে, আমি তাহলে জানতে চাচ্ছি না। ঢাকা শহরের ভিতর তো, সো এটা এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ। ঢাকার ভিতরে। আচ্ছা
জি বলুন। হ্যাঁ, তারপর আমার আপনার অফিস থেকে আমার একটু একটা ট্যুরে পাঠাবে এক জায়গাতে। আমি তখন বললাম যে বাসায় শুনেই বলতেছি আমি অমুক দিন যাব, অমুক জায়গাতে যাব। তখন ও আবার আমাকে সাথে সাথেই বললো যে আমি তো কখনো যাইনি। আচ্ছা, না ওটা অন্য হিসাব। আমি ওই জায়গাটা একটু আসতে চাই। আপনি ফ্ল্যাট আপনাকে দেখাচ্ছিল। জি, তারপর ওখানে আসলাম আমি প্রায় সন্ধ্যার আগে আসার পর প্রায় 5-10 মিনিট ছিলাম, মেবি 7-8 মিনিট ছিলাম। থাকার পর চলে গেছি আমি। তো আমি বাসা তো চিনে গেছি তখন, মেবি ডিসেম্বরের মাঝামাঝি না লাস্টের দিকে ছিল। তারপর জানুয়ারি 31 থেকে আমি 31 তারিখ ফোন দিয়েছি। আমি ক্লাস করতে গেছি ভার্সিটি বের হয়ে ফোন দিয়েছি 31 তারিখ বিকালে। ক্লাস শেষ হয়েছে, আমি কালকে থেকে আসবো কি জিজ্ঞেস করলাম, আসবো কি আপনার বাসা কালকে থেকে? হ্যাঁ চলে আসেন, ঠিক আছে সমস্যা নেই। আমি বলছি টাইম দিলাম যে বিকালের দিকে আসবো অথবা সন্ধ্যার দিকে। তারপর ঠিক জানুয়ারি 1 তারিখ থেকে আমি ওনার যে বাসায় গিয়ে পড়াশোনা স্টার্ট করলাম 1 তারিখ থেকে। কাকে পড়ালেন? ওনার মেজো মেয়েকে? হ্যাঁ, ওনার মেজো মেয়েকে। তারপর এভাবে জানুয়ারি তখন আপনার কি এমবিএ কমপ্লিট? না, এমবিএ চলতেছে আমার তখন, সেকেন্ড সেমিস্টার চলে। সেকেন্ড সেমিস্টার। এবং আপনি পড়ছিলেন তখন জগন্নাথ ইউনিভার্সিটি? আমি জানি বলেই আমি কিছুটা ইন্টারাপ্ট করছি। ওকে, ঠিক আছে। টিউশনি কি ওইটাই প্রথম নাকি এর আশেপাশে? না, আমি 2010 সাল থেকে টিউশনি করাই। তখন আরো টিউশনি করছিলেন? তখন আরো ছিল, আমার 4টা টিউশনি ছিল, আর নিয়ে 5টা ছিল। আমি বলছিলাম এই অর্থে, কারণ হচ্ছে আমি জানুয়ারি মাস আসলে আমি সব সময় বছরের শুরুতে মিনিমাম 5টা থেকে 6টা টিউশনি করি। আমি 4টা ছিল ভাবতেছিলাম আর 2-1টা টিউশনি নিলে আমার বেটার হয়, কারণ আমি জবে ঢুকতেছি না এখন। যদি এমবিএ শেষ করে জবে ঢুকবো এই চিন্তা করে আমি 5টা-6টা টিউশনি টার্গেট রাখতাম প্রতি বছরের শুরুতে, 5টা-6টা মিনিমাম টিউশন করাবো। আচ্ছা, এই হিসাবে আবার আমি তো উনি বলছে যে ওনার মেয়ের আছে, আমি এই সেন্সে বলছি যে উনি হয়তো ওনার বাসায় অফার কে কিনা, অ্যাকচুয়ালি এই সেন্সে আমি বলছি অফার করলে পড়ায় যে ওনার সাথে সম্পর্ক আগে থেকে। না, ওনার সাথে সম্পর্কের বিষয়টা কি খুব ইন্টেনশনালি হয়েছিল নাকি এমনিতেই হয়ে গিয়েছিল যে ঠিক আছে এমনিতেই হয়ে গিয়েছিল? হাই হ্যালো তারপর এক পর্যায়ে মানে অ্যাজ এ ম্যান হিসেবে খুব ভালো লাগতো, যেমন পার্সোনালিটি অথবা চলাফেরা মনের দিক থেকে ভালো ছিল। আবার উনি বলতো আমি ওনাকে মনের দিক থেকে ভালো ছিলাম, মানে অ্যাকচুয়ালি দুজনের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। কখনো কিরকম হতো যে চা শেয়ার করা, সিগারেট শেয়ার করা? সিগারেট খায় না, চা প্রায় সময় চা খাওয়া হয়তো, অথবা ভালো একটা রেস্টুরেন্টে, খুব কম আর কি ভালো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, বিকালে নাস্তা খাওয়া হয়তো এরকম। আচ্ছা, যেহেতু একই এলাকায় ছিলেন এই জন্যই বলছিলাম আমরা। হ্যাঁ, ওকে। তারপর এইভাবে জানুয়ারি মাস পুরোটাই পরে আবার একটা জিনিস আমার কাছে খুব লাগতো, যে ওখানে বাসায় যাওয়ার পর আপনি কি দেখলেন? মানে ওনার ফ্যামিলি কি জানতো কিনা যে আপনারা দুজনের মধ্যে এত ভালো একটা ফ্রেন্ডশিপ আছে? বা উনি বলছে কিনা আমি জানি না, উনি বলছেন। তবে পড়ানো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর মনে হয় ওনার কিছুটা বুঝতে পারছে, কারণ আমি যখন বাসায় যাই অনেক স্টুডেন্ট 2010 সাল থেকে অনেক স্টুডেন্টের বাসায় পড়াইছি, কিন্তু আমি বাসায় যখন ঢুকি উনি মানে একটু অন্যভাবে কেয়ার করতো, যে টিচারের স্যান্ডেল দাও না কেন, তখন শীতকাল ছিল, জানুয়ারি মাস স্যান্ডেল দাও না কেন। হ্যাঁ, উনি অফিস থেকে ঢুকেই মানে একটু এক্সট্রা কেয়ার করতো। আচ্ছা আচ্ছা, আমি বলে রাখছিলাম যে যান কোনো সময়, মানে উনি ওখানে কি ঘুরতে না কি কাজ জানে যাবে আমাকে বলছিল। তো আমি বলছি যে যান ওখানে কোনো সময় যায় নাই তো, তাহলে আমাকে নিয়ে যান। অফিসে টোরে না কিসে জানি যাবে, মানে আপনার ট্যুরের অফিসিয়াল ট্যুর ছিল এবং অফিসিয়াল ট্যুরে যাবেন, অন্য একটা কাজে যাবে ওনার। তখন এই প্রথম 19 তারিখ ফেব্রুয়ারি 2017 সালে মানে দুজনের লঞ্চে গল্প হয়। মানে এতদিন যে গল্প না হয়েছে, এক রাতে মনে হয় এত বেশি পরিমাণে একজন সম্বন্ধে জানা হয়েছে। জিজ্ঞেস করলাম যে ওনার ফ্যামিলির সম্বন্ধে, উনি ডিটেল বললো। এত ডিটেল আগে বলা হয়নি, সম্পর্ক ছিল 13 সাল থেকে। ওনার ফ্যামিলিতে কে আছে, কয় ভাই কয় বোন, অথবা ওনার কিভাবে কি ফ্যামিলি, অথবা সবকিছু ডিটেল একজনের ফ্যামিলির সম্বন্ধে আরেকজন জানলাম। তখন এক পর্যায়ে উনি বলতেছে যে আমার 2 মেয়ে আছে, তো ইন্টারমিডিয়েট পাশের পর মেয়েদের বিয়ে দিয়ে দিব। গল্পের প্রেক্ষিতে গল্প আসছে। তখন বলতেছে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট হোক সমস্যা নেই, ভালো ছেলে পেলে আমি যে কোনো ডিস্ট্রিক্ট বিয়ে দেবো। আমার বাজারের নিয়ম নাই যে অমুক ডিস্ট্রিক্টে দিতে হবে অথবা আমার ডিস্ট্রিক্টে দিতে হবে। তারপর এক পর্যায়ে আমার মাথায় একটু মানে তখনই ফার্স্ট মাথায় আমার একটা কাটলো যে উনি কি বোঝাতে চাচ্ছেন। আমি ভুল বুঝতেছি, আমার মনে করলো যে কোনো ডিস্ট্রিক্টে ভালো ছেলে। আবার উনি আমাকে বলে ভালো, আমার মনে একটা দিল আর কি, যেন হয়তো আমাকে কিছু বোঝাচ্ছে কিনা, তবে আমি ভুল হতে পারি। তারপর আমি চিন্তা করলাম হয়তো আমি অফার করে দেখতে পারি আগে থেকে। তো ওকে, এই অফার করে দেখার আগে আমি আপনার কাছে আসতে চাই, আপনি কি ইন্টেনশনালি ওনাকে বলতে যাচ্ছিলেন যে না না, ওনাকে এমনি উদ্দেশ্য করে না, তাহলে জাস্ট এমনি পছন্দ করি ছেলে হিসেবে, অ্যাজ এ ছেলে, এটা আপনার অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি উদ্দেশ্য করে বলি নাই যে ওর কাছেই দেবো, কিন্তু আমি বলছি যে ভালো ছেলে পেলে হইলে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে, আমি অনেকে ডিস্ট্রিক্ট খোঁজে, এই খোঁজে সেই খোঁজে, কিন্তু আমি বলছি যে আমার কাছে যদি পছন্দের ছেলে হয় যে কোনো ডিস্ট্রিক্টে আমি করবো, যদি ভালো আমার মনের মতো ছেলে হয়। ও একটু আমতামতা করে, কেমন কেমন করে, বলবে কি বলবে না এরকম ইতস্তবোধ করতেছে। তখন আমি বললাম যে সে কি ব্যাপার, তুমি এইভাবে করছো কেন, যদি কিছু বলার থাকে বলো, কি বলতে চাচ্ছ। হ্যাঁ না, তা সারা রাত্র গেল, আপনার কিছুই বলে নাই। পরের দিন সকালে আমরা যাই হোটেলে উঠলাম। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট লঞ্চ জানিয়েছিল, তো আমি জন্য ঘুমাই নাই। মানে উনি ঘুমাই প্রায় 1টা-2টার দিকে উনি ঘুমিয়ে গেছিল, আমি ঘুমাই নাই, বারান্দায় দাঁড়ায় ভাবতেছিলাম কথাগুলো বলবো কিনা। মানে বিয়ের প্রস্তাব বলতে কাকে বিয়ের প্রস্তাব? ওনার তো একটা বড় মেয়েকে। আচ্ছা, পড়াতেন মেজো মেয়েকে, কিন্তু প্রস্তাব দিলে বড় মেয়ের প্রস্তাব। তখন বড় মেয়ে ওনার এসএসসি পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে এরকম আর কি। কিন্তু বড় মেয়েকে আপনি দেখেছিলেন এটাকে? হ্যাঁ, আমি এমনি একদম খুব ভালোভাবে দেখে আমি রানিং এ চলাফেরা করতেছি, আমি বাসায় ঢুকছি, দরজা খুলে হয়তো বা পাশের রুমে ছিল, একটু দেখছি, এরকম ভালোভাবে দেখা হয়নি। আচ্ছা,
সো একটা বিষয় আমি ক্লিয়ার, উনি যেটা বললেন যে মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পড়ার পরে উনি হয়তো বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করলে একটা বিয়ে শাদী দিয়ে দিবেন, এটা উনি একটা মেসেজ আপনাকে দিয়েছেন আপনার কথা অনুসারে। আর একটা যেটা হলো সেটা হচ্ছে যে আপনি পড়াতেন মেজো মেয়েকে, তখন মেজো মেয়ে ক্লাস 7-এ পড়ে, কিন্তু ক্লাস 10-এ পড়ছে হচ্ছে ওনার বড় মেয়ে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওই সময়ে হচ্ছে হলো আপনি বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। আপনি তখন পড়েন হচ্ছে মাস্টার্সে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আপনি তখন MBA পড়ছেন, সেকেন্ড সেমিস্টার আপনার চলছে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা। আমরা একটু সামনের দিকে যেতে চাই, বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেইলি কথা বলবো। তারপরে কি হলো, আপনি একটু আসেন শাহিন সাহেবের কাছে, আমি দিচ্ছি একটু। ও কেমন কেমন করতেছে আপনার, বলে না, খুলে বলে না। তারপর আপনার আমরা লঞ্চ থেকে আপনার সকালবেলা বের হইয়া হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পরে আমার ওখানে যে কাজ ছিল কাজটা সারলাম। তারপর ওই দিন সারা দিন গেল, রাত গেল। পরের দিন সকালবেলা আমাদের আসার পালা। অফিসে একটু কাজ ছিল, ওই কাজটা সারার পরে আমাদের আপনার লঞ্চ ছিল মনে হয় যে 3টায়। ওই যখন হোটেল থেকে বের হবো তখন ও আমার হাত ধরছে যে ভাই আমি একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না। আমি বলি না তোমার তো আমি সব কিছু মাইন্ড করার কি, তুমি তো সবই বলো, আর আমি কোনো কিছু তো তোমার কাছে রাখি না, হাইট রাখি না, তুমি আমার কাছে রাখো না। তখন ও আমারে বললো যে ভাই আমি একটা যদি আপনার এই মেয়েটা, বড় মেয়েটা করি, আপনার বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? তখন আমি একটু করলাম, আপনার অনেকক্ষণ চুপ করে থাকলাম। আমি কি আসলে ওরে আপনার খারাপ চোখেও দেখতে পারি না, যেহেতু আপনার যা বলছে খোলামেলা বলছে, ভালো লাগছে বলছে। হ্যাঁ, ও সাহসও আছে দেখা গেছে, যে মেয়ের বাবার সাথেই ডাইরেক্ট প্রস্তাব দিল আর কি। এইভাবে আমি একটু মনে মনে করি। তখন আমি বলছি যে আমার মেয়ে তো ছোটো, আমি এত তাড়াতাড়ি তো বিয়ে দেবো না। হ্যাঁ, ও আপনার পড়াশোনা শেষ করো, তুমি পজিশন করো, যদি ভাগ্যে থাকে হয়ে যাবে আর কি। হ্যাঁ, এইভাবে আমরা ওই দিন চলে আসলাম। আসার পরে ওই লঞ্চে বসে আপনার আরও আপনার একদম সম্পর্কটা আপনার খুব হইলো আপনার। ওই কথা বলার পর আমারও যেন কেমন আন্তরিকতা এসে গেল ওর উপরে, আর ওরও আপনার ওইভাবে। ঠিক তারপরে আসার পরে ও মনে হয় যে 2-3 মাস পরে করলো, এঙ্গেজমেন্ট করবে, এইরকম একটা দিল, প্রস্তাব দিল। তখন আমি বলছি না, এই মুহূর্তে আমি বিয়ে শাদী এঙ্গেজমেন্টে যাবোই না, আমি বিয়ে শাদী দিলে একবারে দেবো, আমি এঙ্গেজমেন্টে যাব না। আচ্ছা। তারপর আমার আপনার ভাবিকে ধরলো, আমার ওই ভাইরা জ্যাঠাইশ, এদেরকে সে এক পর্যায়ে ফোন করলো। সেই ফোন করেছে নাকি আপনি? না, ও ফোন করছে। আমি আচ্ছা, আমরা যেদিন আসছি উনি ওনার ওয়াইফকে বলছে যে ছেলে এরকম ওনার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। তখন উনি বলতেছে ওনার ওয়াইফ রাজি, হ্যাঁ ছেলেদের দেখতে শুনতে ভালো, ওনার মুখের কথা উনি বলছে এগুলো, আমাকে দেখতে শুনতে ভালো, সমস্যা নেই, মেয়ে ইন্টারমিডিয়েট পাস করুক, আর ছেলে যেহেতু MBA, আমার তখন আরও প্রায় 1 বছর উপরে লাগবে, MBA শেষ করতে 1.5 বছর লাগবে। তখন বলতে তাহলে এর ভিতরে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে ফেলবে অথবা কাছাকাছি চলে আসবে। তখন SSC পরীক্ষা দিচ্ছিল, SSC পরীক্ষা শেষ তখন। তো তারপর আমিও চিন্তা করলাম যে মানে পড়ানো কিন্তু কন্টিনিউ আছে, যে মেজো মেরে পড়াই, মানে এরপর থেকে ওখান থেকে আসার পর যে পড়াই, তখন সম্পর্ক অন্যরকম হয়ে গেছে। আমি বাসায় গেলে মনে হয় আমি ফিল করতাম, অথবা ওরাও এরকম বোঝাইতো যে মনে হয় আমি অ্যাকচুয়ালি ওনার মেয়ের জামাই হিসেবে বাসায় ঢুকছি, টিচার হিসেবে। এমনভাবে আমার কদর আপ্যায়ন সব কিছুতেই ছিল এরকম। তখন এক পর্যায়ে 2-3 মাস যখন হয়ে গেছে, মানে এত আদর, মানে আমাকে ওনারা বড় ছেলে বলে সম্বোধন করতেছে, ওনার একটা ডাক্তার দেখা যাক, অত কোনো একটা কাজে যাক, ফ্যামিলি যা কোনো কাজে আমাকে নিয়ে যাবো, তো আমার থাকতে হবে ওনাদের সাথে। মানে ওনার ওয়াইফ হোক উনি হোক, ওনার থাকতে হবে ঘরে। কোন জিনিসটা মানে আমার প্রায়োরিটির উপর সবকিছু ওনার অনেকটা ছেড়ে দিয়েছে, যেন কোন জিনিস কোথায় ভালো লাগবে অথবা কি সবকিছুতেই। মানে তখন আমি একটু জোড়া গেলাম নিজের ফ্যামিলির মতো, মানে আমার মনে করতেছি এটা আরেকটা ফ্যামিলি হয়ে গেছে আমার এরকম। তখন এক পর্যায়ে বললাম আমি আসা যাওয়া করি এরকম, প্রায় সময় পড়াতে আসি, প্রায় 10টা-11টা পর্যন্ত থাকি, অথবা খাওয়া দাওয়া করে যাই, ওনারা যেতে যায় না তো আমিও থাকি। তারপর চিন্তা করলাম যে আমি অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট হয় না কিছু না, বিয়ে শাদীর কথা। আবার নিচে ওনাদের ফ্ল্যাটটা অনেক বড়, সবাই অ্যাকচুয়ালি মানে মনে তো প্রশ্ন জাগতে পারে যে টিচার আসে সন্ধ্যার সময়, রাতে 10টা-11টা যায়, এরকম এক পর্যায়ে আমার মাথায় কাজ করলো এগুলো, যে তাহলে কি পরিচয় আমি অ্যাকচুয়ালি এখানে আসি, এতক্ষণ থাকি। আমি চিন্তা করলাম যে তাহলে মেয়ে যেহেতু ইন্টারমিডিয়েট, তখন ও ভর্তি হয়ে গেছে না, ভর্তি হবে এরকম রেজাল্ট দেয়নি। আমার ফ্যামিলিকে বললাম, আমার ফ্যামিলি না, এখন এঙ্গেজমেন্ট, যখন বিয়ে হয়। আমার ফ্যামিলি রাজি ছিল না, আর উনিও রাজি ছিল না, কিন্তু এক পর্যায়ে সবাই রাজি হয়েছে। আমি বললাম যে না, আসা যাওয়া বিষয়টা কনসেপ্টটা আপনার মাথা থেকে এসেছে, কিন্তু দুই ফ্যামিলির কেউই, উনি তো রাজিও ছিলেন না, আপনার ফ্যামিলির কেউ রাজি ছিলেন না। হ্যাঁ, আপনি বলছিলেন। তারপর আমি এঙ্গেজমেন্টের অফার করার পর এক পর্যায়ে মানে উনি রাজি ছিলেন। উনি বলতেছে বিয়ে যখন হবে একসাথে বিয়ে হবে, এঙ্গেজমেন্ট করবো না, উনি এটা বলতেছিল। আচ্ছা। আবার আমার ফ্যামিলি টোটালি রাজি ছিল না, এখন এঙ্গেজমেন্ট করবো না, মানে পরে যখন সময় দেখা যাবে। এক পর্যায়ে চাপাচাপি করে এঙ্গেজমেন্ট হইলো। এঙ্গেজমেন্ট ওই বছরের 17 এপ্রিল এঙ্গেজমেন্ট হয়। আচ্ছা, তো চাপাচাপি করলেন এবং করার পর এঙ্গেজমেন্টটা হলো, এবং এঙ্গেজমেন্টে আসলে মেয়ে রাজি ছিল না। মেয়ে তার বাবা মা যা বলতো, মেয়ে বলছিল যে আব্বা আম্মু যা বলবে তাই হবে। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম মেয়ের সঙ্গে আপনার কথা হয়েছিল যে তোমার বিয়ে হতে পারে আমার সঙ্গে, বা আমি তোমাকে পছন্দ করেছি? ওর বাবা মা ওরাই, মানে ওরা মনে হয় ওকে বলছে এরকম, তখন ও বলছে তোমরা যা ভালো মনে করো তাই। মেয়ে বলছে এরকম। আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে? তারপর কি মানে আপনার সঙ্গে কি এঙ্গেজমেন্টের আগে কোনো কথাবার্তা হয়েছে? টুকটাক কথাবার্তা হয়তো, অথবা দেখা যাচ্ছে কি
ফোনে তখন ফোন দেয় নাই, পরীক্ষার পরে ফোন দিয়েছে, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে ততদিনে ফোন দিয়ে দিয়েছি, এপ্রিলের ভিতরে ফোন দিয়ে দিয়েছি। তখন টুকটাক কথাবার্তা হয়তো যে পরীক্ষা কেমন দিয়েছো, তখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষা কেমন দিয়েছো, কীভাবে কী এই কথা হতো। তখন আমি আবার বলতাম যে পরীক্ষা যেহেতু এখন শেষ, তোমার কোরআন শরীফ পড়তে পারতো, যে কোরআনটা তুমি পুরোটা একবার খতম দিবা, যেহেতু এক মাসও লাগবে না, পরীক্ষা 2 মাস 2.5 মাস রেজাল্ট। তখন ওর ভিতরে 2বার না 3বার কোরআন খতম দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি বলছি যে যেহেতু ফ্রি টাইম আছে এখন ভালো একটা কাজ। আমার এই প্রশ্নটা করাটাই মানে উচিত হয়নি ইন আ সেন্স যে মেয়েটার তো তখন বয়সই হয়নি, 16 বছর বয়স। সো ও আসলে কথা বললেই কি, আচ্ছা না কথা বললেই কি কথা না বললেই কি, বাট তারপরও একটা সম্মতির বিষয় থাকে যে কারণে জিজ্ঞেস করা, কারণ লিগেলি তো আসলে 18 বছরের নিচে বিয়ে করার জায়গাটাই নাই। ওকে ঠিক আছে, তো জোরাজুরি করে হোক বা যে কোনোভাবে হোক এঙ্গেজমেন্টটা হলো, আপনি যেটা বলছিলেন। সো এঙ্গেজমেন্ট আপনার ফ্যামিলি থেকে কে কে ছিল ওখানে? আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাইয়া ছিল, আর আমার ভগ্নিপতি ছিল, আর আমার একটা বাইক নিয়েছিল, বাবা ছিল। বাবাও ছিল এঙ্গেজমেন্টে। ওকে ঠিক আছে, আপনার কাছে আসি আবার। শাহিন সাহেব, রানাকে আপনি এঙ্গেজমেন্ট করা মানে হচ্ছে আমাদের সামাজিকতা জায়গাটা থেকে এক অর্থে জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছেন, এরকম একটা প্রস্তুতি নিয়েই ফেলা। হ্যাঁ সেটাই। ও চাপাচাপির পরে আমরা আপনার আমার ভাইরা যাচ্ছে। রানা কি তখনও টিউশনি করছে? না, ও তখন টিউশনি আছে, তারপরে ছেড়ে দিয়েছে আর কি। আচ্ছা যাই হোক, তারপর আমার ভাই, আমার এদিক থেকে ছিল আমার ভাইরা, আমি জ্যাঠাইশ আর আমার ওয়াইফ, আচ্ছা এরা ছিলাম এঙ্গেজমেন্টে। আপনার ফ্যামিলির আমার ভাই ব্রাদারকে জানাই নাই, কিন্তু আমার ওই যে শালা সুমন্দি এদেরকে জানাইছি যে এইরকম একটা ছেলে আছে, ওদেরকে ছবি টবি দেখাইছে, ওরাও পছন্দ করছে। দেখার পরে পছন্দ করছে, ওই এক কথাই বলছে যে ছেলের বয়স হোক, মেয়ের বয়স হোক, পজিশন হোক, তারপরে কিন্তু এঙ্গেজমেন্টটা করছি। ওরা জানতো না, জানতো আমার ভাইরা, জ্যাঠাইশ, আমি, আমার ওয়াইফ, আর কেউ জানতো না, ওদের ফ্যামিলি জানতো সবাই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে আরেকটা বিরতি নিতে চাই। 2-3টা পয়েন্ট কিন্তু খেয়াল রাখার মতো। একটা হচ্ছে যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা না চাইতেও হয়ে গেছে, সেটা হচ্ছে রানার এক ধরনের চাপাচাপির কারণে। রানার লজিকটা হচ্ছে যে যেহেতু ওনার বাসায় গিয়ে আমি লম্বা সময় স্পেন্ড করছি, সুতরাং আমার জায়গাটা থেকে মানুষজনকে কী বা বলার আছে, তো সেই জায়গাটা থেকে আমি একটু হলেও একটা সেফ সাইডে থাকতে চাচ্ছিলাম। এটা হচ্ছে রানার লজিক। আর ওনারা দিতে চায়নি এত সকলেই, কারণ ওনারা মনে করেছে এঙ্গেজমেন্ট এবং বিয়ে দুটোই একসাথে হওয়া উচিত। সেটাও একটা লজিক্যাল পয়েন্ট। 3 নাম্বার, হুইচ ইজ ভেরি ভেরি লজিক্যাল পয়েন্ট, মেয়েটার বয়স ছিল 16 থেকে 17 বছর, যেটা আলটিমেটলি একটা কোশ্চেন তৈরি করে আমাদের জায়গাটা থেকে যে এই বয়সে বিয়েটা করা উচিত হয়নি বা উচিত হবে কিনা। কিন্তু ওনারা বলতে পারেন যে ঠিক আছে, বিয়ে তো হচ্ছে না, এঙ্গেজমেন্ট হয়ে আছে, যখন প্রাপ্তবয়স্ক হতো তখনই হয়তো বা বিয়ে হতো। এই ধরনের ওয়াইফ আপনার ওই ও যে মেয়েটা পড়াইতো, ওই মেয়েটা রেজাল্ট খারাপ করে, হ্যাঁ খারাপ করার পরে আমার স্কুল থেকে ফোন দিয়েছে যে আপনার মেয়ে তো রেজাল্ট খারাপ করছে। তখন ওরে আমি একটু করলাম, ধমকাইলাম যে তুমি কি পড়াও, আমার মেয়ে তো কখন রেজাল্ট খারাপ করে না। তখন আমার বললো যে আপনার মেয়ে তো করে, মেয়ে বাসায় সবাই দেখে, হিন্দি সিরিয়ালগুলি দেখে, সবাই টিভি দেখে। আচ্ছা ওনাকে দেন, আপনি কি দেখতেন বাসায় যাওয়ার পরে, কি হতো আসলে? আপনি যদি বলছিলেন যে আপনি 7টা থেকে 10টা পর্যন্ত 2-3 ঘন্টা টাইম ওখানে স্পেন্ড করতেন, সপ্তাহে কয়দিন যেতেন ওখানে ওই বাসাতে? 7 দিনে মনে হয় 4-5 দিনে যাওয়া 4-5 দিনে যাওয়া পড়তো। তো 4-5 দিন যাওয়া পড়লে আপনি বেসিক্যালি মেজো মেয়েটাকে পড়াতেন। হ্যাঁ আচ্ছা, তো কি দেখতেন, এনভায়রনমেন্টটা কি দেখলেন? অ্যাকচুয়ালি কি মানে কেন খারাপ করলো আসলে? ওর অ্যাকচুয়ালি কি আমি এইচডব্লিউ যেগুলো দিয়ে আসতাম, সাপোজ আজকে 5টা ম্যাথ করে দিলাম অথবা ইংলিশ একটা আমি প্যারাগ্রাফ দিয়ে আসলাম অথবা কম্পোজিশন দিয়ে আসলাম, ও পড়ে নাই হোমওয়ার্ক। আমি বলছি যে এগুলো লিখবা, প্লাস ইংলিশগুলো লিখবা, ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবা, ও কোনো কিছুই করে না। প্রায় এরকম আমি হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, তখন পরীক্ষার 1 মাস আগে থেকে ফলো করতেছি, যেহেতু 100 নম্বরের পরীক্ষা, ও কিছুই লেখে না। ওর মতো পরে আবার লিখতে যখন দিই তখন অর্ধেক প্রায় ভুল হয়, একটা কম্পোজিশন লিখতে দিল। তখন আমি বলি তুই পরীক্ষা যায় কি করবো, এখন লিখতে পারো না আমার কাছে, পরীক্ষা যায় কি করবো? আমি একটু চিলাপাল্লা করতাম। আবার উনি বলতো যে ভালো করে যেন, ভালো রেজাল্ট করার জন্য পড়াচ্ছ, মানে এরকম। তারপর ওই ও প্রায় সময় দেখতাম অফ ডেগুলো যেগুলো, অফ ডেতে আমি দিনের বেলা পড়াইতাম। সাপোজ শুক্রবার আমার ক্লাস থাকতো 12টার পরে, আমি সকালে পড়াইতাম। দেখতাম আমি বাসায় 10টার সময় বাসায় আসলেও দেখতাম যে এখন ঘুম থেকে ওঠে নাও সকাল 10টা, হ্যাঁ 9টা-10টা বেজে নাস্তায় আমি এসে 10টা বসে থাকি, আমার বসায় রেখে নাস্তা করতো, টিভি দেখে দেখে নাস্তা, প্রায় 11টা বেজে যায়। তখন আমার কাছে অর্ডার লাগতো যে এটা কোন ধরনের সিস্টেম, আমরা পড়ালেখা করে আসছি না, যে 11টা বেজে একটা মেয়ে পড়তে বসতে পারে না, তো সামনে আর 1 সপ্তাহ পরে পরীক্ষা, তো পরীক্ষা চলতেছে হাফ ইয়ারলি। তখন এই পরীক্ষা এইভাবে যাই, আমি কিছু বলিনি ওনাকে, যে পরে এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি যে পড়াশোনা করে না। যখন পরীক্ষার কথা আমার বলছে তখন বলছি তোমার বাসায় মেয়ে তো পড়ালেখা করে না। ওনার বললাম আমি পড়া দিয়ে আসি, এতদিন কিন্তু আমি ওনার কাছে বিচার দিই বলি নাই কিছু, যে পড়া পড়তেছে না। যখন রেজাল্ট খারাপ করছে তখন বলতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার তো একটু কিছু বলতে হবে, খারাপ করছে কি জন্য। যখন আমি কৈফিয়ত চাচ্ছে তখন আমি বলছি ও তো পড়াশোনা করে না, আমি যে পড়াইতে যাই অফগুলোতে 11টা-10টা বেজে যাও, উঠতেই পারে না ঘুম থেকে, আমি যাই বসে থাকি আরো। আচ্ছা, এরকমভাবে একটা কমপ্লেন চলে আসে। তখন আবার আমার শাশুড়ি যে উনি এক পর্যায়ে মাইন্ড করছে, মানে উনি বলুক, আমার মনে উনি বলে বেটা
আমাকে বলে তোমার বাসায় টিভি দেখে, হ্যাঁ, তখন ও এসে আমি বললাম যে এসে ঠিক আছে টিভি যখন দেখে তুমি পড়াইয়া রিমোটটা একটু আলাদা কোথাও লুকিয়ে আসবা। টিভিতে কি সমস্যা? টিভি দেখলে সমস্যা কি? টিভি দেখে আপনার দেখা গেছে ওই ইসে আপনার হিন্দি সিরিয়ালগুলিতে কিন্তু আপনার আসলে আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে মানুষের আপনার অনেক সর্বনাশ করে, যেটা আপনার হিন্দি সিরিয়ালে অনেক কিছু আপনার ওরা দেখার পরে একটার পর একটা লাগিয়ে থাকে আফিমের মতো, মানে ধরেই রাখে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। এখন ও আপনার ওই টিভিগুলো দেখে তখন আমি বললাম তুমি রিমোটটা একটু আলাদা লুকিয়ে রেখে আসো। হ্যাঁ ও ঠিকই আপনার ওই পড়াইয়া রিমোটটা আপনার আলাদা একটু অন্য কোথাও রেখে আসছে যে ওরা খুঁজে না পায়। তখন এইটা এবার আমার আম্মা থাকে আমার সাথে, আমার আম্মা দেখছে, এবার আম্মা বললে ওরে যখন রিমোটটা লুকিয়ে রেখে তখন বলে যে তুমি করলা কেন, রিমোটটা লুকিয়ে রাখলা কেন, সে তোমার এত বড় সাহস, তাই এই ওরে আমি একটু মায়ের একটু হট্টক করে ওর সাথে। আচ্ছা আপনার মা? হ্যাঁ ও করার পর ও আবার ওখান দিয়ে রিমোটটা রেখে ওই সোফার উপরে রাইখে ও চলে আসে, আমারে ও বলে। এখন আমার ওয়াইফের আমার বিচার দিচ্ছে কেন আমার কাছে, ও বিচার দিল কেন এ ছেলে ভালো না, হ্যাঁ এ ছেলে ভালো না, এর ভিতরে আপনার ওয়াইফ বলেছে যে আপনাকে আমরা ছেলেকে ধমকাধমকি করছি সেটা ঠিক আছে কিন্তু আপনাকে বলাটা ঠিক হয়নি। আমার ওয়াইফ বলতেছে এইটা। হ্যাঁ আমার ওয়াইফ বলতেছে যে ওই আপনার বিচার কেন দিল, এ ভবিষ্যতে কি করবে, হ্যাঁ ভবিষ্যতে তো আরো দেখা যায় কি লিখবে জি করবে, এই তার মাথার ভিতরে একটা ঢুকলো। মানে প্রবলেমটা হয়েছে আসলে হিন্দি সিরিয়ালকে নিয়ে, আমি যেটা বুঝতে পারছি। ওই যে টিভি দেখা রেজাল্ট খারাপ হয়েছে, হিন্দি সিরিয়াল টিভি দেখে, ও কইছে টিভি দেখে। হ্যাঁ আর আমিও দেখি যে প্রায় টিভি দেখে, এরাও আমিও দেখতাম প্রায় যাইয়া টিভি দেখে। টিভিতে কি দেখতো? হিন্দি সিরিয়ালই দেখতো। হিন্দি সিরিয়াল দেখে, বাংলা দেখে, নাটক দেখে। ক্লাস 7-8 পড়ো বাচ্চা হিন্দি সিরিয়াল বুঝতো? শুধু ও না, ওই আমার ওয়াইফও দেখে, আম্মাও দেখে। আচ্ছা হ্যাঁ এই ভেবেই আর কি বসে সবাই দেখছি। আমি দেখা গেছে 10টা-11টা ঢুকলো তখন দেখতাম যে 2-4 জন থাকেই টিভি রুমে, হ্যাঁ টিভি দেখতেছে। আবার আমি যে রাগ করলে বা ধমকাইলে ওরা চলে যেত, হ্যাঁ যে পড়তে বসাই করে। তারপর আপনার এটা হওয়ার পরে মেয়ে কোথায় পড়তো, কোন স্কুলে পড়তো? ওই ক্যান্টনমেন্টে একটা। আচ্ছা ঠিক আছে ওকে। তারপর আপনার এই দেখার পরে আপনার এই কথা বলার কমপ্লেইন হলো, কমপ্লেইনের পরে আপনার ওয়াইফ যেটা বলতে আমি আমার তখন আমি আপনার যখন এই কথা বললো তখন আমি আবার বাসায় গেলাম, যাওয়ার পরে মায়ের একটু করলাম, ধমকাইলাম বা একটু খারাপ কথাই বললাম যে তুমি আমি ওরে বলছি, তুমি ওরে বলতে গেলা কেন, এই ভেবেই বলছি আর কি। আচ্ছা এই আমার ওয়াইফ আপনার সে আপনার রান্নাঘর থেকে না জান ওই রুম থেকে আইসেই কয় যে হাকায় কি যেন, আপনি বলেন আপনার মতো করে বলেন। বলছে এই কথা যে কমপ্লেইন করছে, আবার মায়ের কাছে জিজ্ঞেস করতে আইসো তোর সাহস তো কম না, আমার কয় তুই এই বেদ ওরে যাতা বলছে আর কি। তখন আমি এক পর্যায়ে একটা থাপড় দেওয়ার পরে সে আমারে জুতো দিয়ে একটা দেয়। হ্যাঁ বাড়ির মার সামনে সবকিছু ওনার সামনে, ও ছিল সামনে, তখন আপনি ছিলেন? আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো কি হয়েছে ঘটনাটা। ও ছিল যে আমার সাথে যে এঙ্গেজমেন্ট ও ছিল ওই দিন সকালে, আমি মানে রিমোট যখন লুকিয়ে যাচ্ছি তখন দাদু বলতেছে যে তোমার কত বড় সাহস, তুমি রিমোটটা কেন রেখে যাচ্ছ। আমি বলি আমাকে বলছি দাদু কি হিন্দি সিরিয়াল দেখতো? সবাই এমনি বসে থাকতো আর কি, উনি বুঝে না বুঝে জানি না, মানে সবাই বসতো উনি বসে থাকতো এরকম। মানে এরকম ছিল বন্ধের দিন। আপনি হিন্দি সিরিয়াল ক্লাইম্যাক্স হচ্ছে আজকের সিক্রেটস, দেখেন এই ক্লাইম্যাক্স কতদূর পর্যন্ত যায়। 12টা পর্যন্ত 1টা পর্যন্ত বন্ধের দিন এভাবে চলে যেত, ঘুম থেকে লেটে ওটা টিভি দেখা, আবার ও স্কুল থাকতো যেদিন এদিন সন্ধ্যার পরে পড়তে বসে আবার টিভি দেখতে বসতো, 8টা 8:30 বাজে বসে যেত, 11টা 10:30 পর্যন্ত চলতো। আমি মনে করতাম যেটা আমি পড়াশোনা করি না, আমার স্টুডেন্ট লাইফ যেভাবে আমি করছি যে আমি সন্ধ্যায় পড়তে বসবো, নামাজ পড়তে বসতাম না, পড়তে বসে আমি 10টায় উঠতাম পড়া থেকে, মাইক্রোফোনটা কাছে রাখেন, 10টায় পড়াতে করে তখন আমি ভাত খেতাম আর খবর দেখতাম, অথবা একটু 11টার ভিতরে 1 ঘন্টা টাইম নিতাম, 10টা থেকে 11টা। আমি মনে করি এটা নিয়ম হওয়া উচিত স্টুডেন্টদের, নিশ্চয়ই ডিসিপ্লিন থাকা উচিত। হ্যাঁ 10টা পর্যন্ত পড়াশোনা করবো, একটা না, সন্ধ্যা নাস্তা থেকে তারপর আমি 11টা পর্যন্ত পড়বো, তারপর 11টার পরে আমি পড়ার এনার্জি থাকে পড়বো হয়তো 11:30 12টা পর্যন্ত। ক্লাস 7-এর একটা মেয়ে আপনি 10টা পর্যন্ত পড়লেন না, 10:30 পর্যন্ত পড়লেন না, তারপর আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা টিভি দেখে খাওয়ার সময় একটা ডিসিপ্লিন থাকতে হবে। আমার কাছে এটা অড লাগতো যে ডিসিপ্লিন নিয়ে কেন এরকম। আমার অ্যাকচুয়ালি আমি যে এখানে ঝগড়া বাজব ইয়ে করবো এরকম আমার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমাকে বড় ছেলে সেবা দিচ্ছে, আমার মনে করতাম ছোট বোন আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বর দিক থেকে আমি মানে এভাবে ওদেরকে প্রপার ভাবে আমি করতে গাইড দিতে চাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা মিস গাইড হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মানে আপনার মিস গাইড ঠিক না, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা সিস্টেম ছিল এখানে, এক্স্যাক্টলি একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে আপনি চেঞ্জ আনতে চাচ্ছিলেন, সেই চেঞ্জটা খুব তাড়াতাড়ি তারা অ্যাডপ্ট করতে পারেনি এবং সেখানেই কমপ্লেক্সিটি অ্যারাইজ করেছে। ওকে, তো তারপরে রিমোট নিয়ে কি হচ্ছিল উনি যেটা বলেন সিচুয়েশনটা আপনি দেখেন। তারপর ওর বড় বোনও ছিল, ওর বড় বোন সব দেখছে, তারপর আমি বাসা থেকে বের হয়ে বলছি দেখছো দাদু কি করলো, বলতেছে দেখছি এখন কিছু বলার নেই আমার, মানে ওর নিউট্রাল ছিল, কারোর কিছু বলে নাই, মানে যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে বলে অ্যাকচুয়ালি দাদু অন্যায় করছে কিন্তু বলার নাই কিছু। তখন ওনাকে আমি আবার ফোন দিয়ে বলছি এরকম হয়েছে বাসায়, অ্যাকচুয়ালি আমার এরকম করার কোনো উচিত হয় না, তবে আমার করা ঠিক হয় না, তুমি বললা কেন। আমি ওনাকে বলতেছি যে এগুলো নেক্সট টাইমে কোনোদিন আমার উপদেশ দিবা না, এগুলো আমি করতে যাবো কেন, আমার এগুলো করা ঠিক না, আমার এইসব মানায় না আমাকে এখানে। তারপর উনি কিছুক্ষণ পরে বাসায় আসলো, আসার পর দাদুর সাথে উনি উল্টাপাল্টা বললো তুমি এমন করতে গেলে কেন। আমি সামনেই, হ্যাঁ
তাহলে এমন করতে গেলে কেন, আমি তো ওরে বলে দিছি না, ও কোনো সাহস ছিল, আমি ছিলাম সাথে। তারপর এক পর্যায়ে ওনার ওয়াইফ উঠে আসলো বিছানা থেকে, আইসা দুজনে বললোই তো যে মারামারি পর্ব, মানে এভাবে। পাশের রুমে না আপনার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে? আমি এক রুমে ছিলাম, ওনারা এক রুমে ছিল। তারপর মারামারি করতে করতে এক পর্যায়ে উনি আমার রুমে আসে, আর উনি জুতা দিয়ে পিটাই আমি যে রুমে ছিলাম, ওই মানে আমার শাশুড়ি যে ওনারা একটা করে জুতা দিয়ে আগে যার ওনার মেয়ে দাদু ফিরিয়ে আমার রুমে নেয়, আমি ফিরাইতেছি যে না দরকার নেই এগুলো। তারপর ওই ভদ্রমহিলা কি করে জুতা নিয়ে পিটাইতে যায় আর বারিন্দার দিকে যায়, আমি যে রুমে ছিলাম ওই রুমেতে। এক পর্যায়ে এরকম ওনাদের দুজনের ভিতর কতক্ষণ তর্কাতর্কি মারামারি হলো, কারণ আমি ফিরাই পারি না। উনি আবার কমপ্লেন করে দেন, এই ছেলেটা আমরা মারামারি করে বসে থাকে কিভাবে, তখন কি আমি কি বারিন্দা দিয়ে লাভ দিয়ে পড়বো উপর থেকে 7 তলা থেকে? উনি বলে এই ছেলে বসে দেখে কিভাবে অথবা ফিরাই কিভাবে, ও চলে যেতে পারে না। তখন এই মুহূর্তে আমি কি করবো, আমি তো ওনাদের ফিরানো উচিত ছিল আমার। উনি আবার নাকি পরবর্তীতে আমার আপুর কাছে বিভিন্ন কমপ্লেন করছে আমরা মারামারি করে ও বসে বসে ফিরাই অথবা দেখে। তখন কি আমি বের হয়ে যাওয়া উচিত ছিল দরজা বন্ধ করে? আমি জানি না, আমার মনে হয়েছিল উচিত ছিল। আমি তখন ফিরাইতেছিলাম, দরকার নেই এগুলো। মানে আপনি কি করছিলেন তখন? আমি দুজনে মারামারি করতে ফিরাইতেছিলাম, আমি বন্ধ করছিলেন যে না তোমরা মারামারি করো। হ্যাঁ, মারামারি বন্ধ করো। ওনারে আমি এদিকে নিচ্ছি, ওনারে ওইদিকে নিচ্ছি, এরকম করতেছি। উনি আবার পরবর্তী 2-3 সপ্তাহ পরে শুনতে পেলাম উনি কমপ্লেন করতেছে, তখন আমি বসেছিলাম কেন, তবে ফিরাইতেছিলাম কেন? আমি আমার তো এখানে থাকা ঠিক হয়নি, সেটা অন্যদিকে গেছে। তো তাহলে কি হলো শেষ পর্যন্ত? এটা কি হলো, মারামারিটা কি হলো? আপনি বের হলেন কিভাবে ওখান থেকে? তারপর এভাবে করে তারপর উনি মারামারির পর্যায়ে উনি বাসা থেকে বের হয়ে গেল, আমার শাশুড়ি বাসা থেকে বের হয়ে গেল, আমি থাকবো না এখানে। এক পর্যায়ে এরকম ওনার বোনের বাসা কোথায় চলে গেল, চলে যাওয়ার পর এই ঘটনা কি এইরকম এক্সট্রিম, যেটা আমি বুঝতে পারছি যেটা খুব ভয়ানক রকমের একটা ঘটনা, হাতাহাতি মারামারি হচ্ছে তার নতুন জামাইয়ের সামনে। এটা কি ফার্স্ট ছিল না? ওটা আরেকদিন এরকম আমরা বাজার করে গেছি প্রায় সময়। এক্স্যাক্টলি আমার কোশ্চেনটা সেটাই ছিল, যে সেটা হচ্ছে যে হ্যাঁ বলেন, দেন ওনাকে দেন, যে এরকম একটা সাথে এই ঘটনা আমি কিন্তু আপনার আগে বলে গেছি যে 3 মাসে থেকেই কিন্তু ওনার সাথে মতানৈক্য বা হাতাহাতি মারামারি থেকে 3 মাস পর থেকেই 17 বছরই ওনার সাথে আপনার এইভাবে এই যে মারামারি হাতাহাতি কথা কাটাকাটি বা বাচ্চাদের সামনে আপনারা করতেন এই? হ্যাঁ, বাচ্চারা অনেক সময় থাকতো না, বাচ্চারা অনেক সময় থাকতো আবার থাকতো না, কিন্তু 17টা বছরই আপনার এইভাবে মারামারি কাটাকাটির উপরে গেছে। আজকের সিক্রেটসটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা। কিছুদিন আগে না বলবো, গত এপিসোডে আমরা একটা সিক্রেটস দেখিয়েছিলাম, যেখানে একটা 16 বছরের বাচ্চা এসছে এবং এসে তার হাত দুটোর ছবি দেওয়া আছে আমার ফেসবুক পেজে। ওই হাতের ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন যে হাতের কোনো জায়গায় বাকি নেই পোজ দিতে, এবং সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এবং সে একটা অসুস্থ পরিবেশে বড় হয়েছে, এবং নিজেও সে একটা অসুস্থ সম্পর্কের মধ্যে চলে গেছে। এই রকম একটা জায়গাতে আমরা একটা মানুষ, একটা শিশুর বড় হয়ে ওঠা ভয়ানক রকমভাবে মানসিকভাবে বাধাপ্রাপ্ত হতে পারে, এরকম একটা জায়গাতে আমরা সিক্রেটসটা নিয়ে প্রচার করেছিলাম, এবং সেই সিক্রেটসটা গত সপ্তাহেই প্রচারিত হয়েছে। আজকে এখানে পেয়েছে একজন বাবাকে। আলটিমেটলি আমি তাকে একটা প্রশ্ন করতেই চাইব, আচ্ছা আপনারা বিয়ের পরে আনহ্যাপি ছিলেন, সেই সম্পর্কটা 17 বছর পর্যন্ত গেছে কিভাবে? আমাকে শুধু একটা কথা বলেন, আপনি 17 বছর পর্যন্ত কেন? আমি আমার ফ্যামিলির কাছে এই যে শুধু আমার মা জানতো, আমার মা আমার সাথে থাকতো, তো মা জানতো, মা দেখতো, হ্যাঁ, আর আমি আমার ফ্যামিলির কাছে কখনোই শেয়ার করতাম না, আর ওর ফ্যামিলির কাছেও বলিনি। আমি বলিনি এই কারণে, যেহেতু আমার ফ্যামিলির কাছে বললে টুডে অ্যান্ড টুমোরো আমাকে খোটা দেবে, আমার ভাইরা বা যারা আছে, বা আমার বাচ্চাগুলো ছোট হবে। আমি শুধু এই দিকে চিন্তা করে আমি আমার ফ্যামিলির কাছে কখনোই বলিনি যে আমাদের মধ্যে এই রকমের আপনার হাতাহাতি মারামারি বা এই রকমের আপনার একটা মতানৈক্য বা এই রকমের জ্বালা যন্ত্রণার ভিতরে আমরা বসবাস করতেছি। এটা শুধুমাত্র ওই দিকে চিন্তা করে বলিনি, যেহেতু আমার বাচ্চাগুলো পরবর্তীতে আমার খোটা দেবে বা আমাকে খোটা দেবে। কিন্তু উনি কি করছে, উনি সেটা রক্ষা করতে পারে নাই। যখন আপনার আমের আরও গায়ে লাগছে, যখন আপনার এই 17 বছর এইভাবে কাটাইছে, এখন নতুন জামাই হতে যাচ্ছে বা হবে, হ্যাঁ, তার সামনেও সে এই জিনিসটা করতে দ্বিধাবোধ করে নাই। সেটা তো আপনার ক্ষেত্রেও সত্য, আমি মাফ করবেন, আমি যদি বলি 17 বছর ধরে আপনি তার গায়ে হাত তুলেছেন, সেও আপনার গায়ে হাত তুলেছে, বিষয়টা এরকম তো। এবং সেই মানুষটা একটা বাড়িতে নতুন জামাই আসছে বা জামাই আসার পরেই যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে বা আপনিও চেঞ্জ হয়ে যাবেন, বিষয়টা তো এরকম না। আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনার ওয়াইফকে তো আপনি সবচেয়ে ভালো চেনেন, তাই না? আপনার ওয়াইফকে তো সে আপনার নতুন জামাই সেও চেনার কথা না। তাহলে আপনি আমাকে এই জিনিসটা একটু বলেন যে এই যে কমপ্লেইনটা বা ফোনে উনি আপনার প্রতি যে জিনিসটা জানিয়েছে, এটা হয়তো মনের কষ্ট থেকে জানিয়েছে, যে তুমি আমাকে বলেছিলে রিমোটটা লুকানোর জন্য, লুকানোর পর রেজাল্ট দাঁড়াইছে এটা। আপনি তো বুঝতে পারতেন যে এই জিনিসটা নিয়ে আপনি যদি বাসায় গিয়ে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন বা আপনার বাচ্চাকে যদি এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করেন, আপনার মাকে যদি ধমকাধমকি করেন, তাহলে এটা একটা ভয়ানক আকার ধারণ করতে পারে আপনার ওয়াইফ। এটা কি আপনার অনুমান করাটা উচিত ছিল না?
হ্যাঁ এটা আমার উচিত ছিল, কিন্তু আমি আপনার আবার এটাও আমি তখনই এটা ভাবছি, আবার চিন্তা করি যে যদি না জিজ্ঞেস করি নেক্সট ডে আপনার এর চেয়ে সে আরো বড় কিছু করতে পারে না, সেটা আপনি করতেই পারেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু সেটা আপনি কেন রানার সামনে করলেন? রানা এখান বাসা থেকে চলে যাওয়ার পরে তো আপনি জিজ্ঞাসা করতে পারতেন। এটা আপনার একটা ভুল, এটা আপনার কাছে স্বীকার করতে হবে। দেখেন এই ছোট ছোট ভুলগুলো কত ভয়ানক। সে ক্ষমা চাইলো আর কি। হ্যাঁ আপনার কাছে ক্ষমা ছিল? হ্যাঁ আমার কাছে ক্ষমা ছিল, মামা ক্ষমা ছিল। হ্যাঁ ওর মামাও বলল যে আমি সরি ওর পক্ষ থেকে, আবার ওয়াইফও বলল। যাই হোক গেল। এখন আপনার সে কিছুদিন পরে ওর কাছে করবে না, ওরে আপনার পড়াবে না। তো আপনার আমি আগেই বলছি যে এঙ্গেজমেন্টের পরে সে পড়াবে না, সে চলে যাবে, হয়তো কিছুদিন বাকি আছে, এই 15-20 দিন বা 10 দিন পড়ানোর পরে তারপর সে চলে যাবে আর কি। হ্যাঁ এখন তার কাছে মেয়ে বিয়ে দেবে না। দাঁড়ান 1 মিনিট, 8-10 দিন বাকি ছিল কিসের? ওই যে পড়ানো মাঝখানে ছিল আর কি, এই ঘটনা তো মাঝখানে। হয়তো মাইক্রোফোনটা প্লিজ। হ্যাঁ কি হয়েছে? তো মাঝখানে ছিল, মাসের হয়তো 17-18 তারিখ এরকম ছিল। তারপর উনি বলছে মাসটা শেষ হোক, তারপর তুমি নতুন একটা মাস থেকে অন্য টিচার দিও। হ্যাঁ এরকম। এই অন্য টিচার দেওয়ারটা কি আসলে এই ঘটনাকে কেন্দ্র করে? যে না, ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা, তো এঙ্গেজমেন্ট একটা ফ্যাক্ট ছিল যে না এঙ্গেজমেন্ট হয়েছে, এখন জামাই হিসেবে এটা পড়ানো, এটা খারাপ লাগে চোখে দেখতে, এরকম বিষয় ছিল। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে, পড়াবে না। তো আপনি যেটা বলছিলেন 10-12 দিন বাকি আছে, 10-12 দিন পড়াক। হ্যাঁ পড়াইয়ে তারপর নতুন টিচার হওয়ার পরে ও চলে যাবে। তারপর আপনার চলে আসলো, আসার পরে সে আপনার করলে ওর কাছে মেয়ে বিয়ে দেবে না। কেন দিবে না? এই ঘটনার জন্য। ওই ছেলে এখনই কান কথা বলে করে। হ্যাঁ এটা কি আপনাকে স্পষ্ট করে বলেছিল নাকি আপনি গেস করছিলেন? স্পষ্ট আমার কাছে বলছে, সবার কাছে বলছে। এখন আমের ওই মোট কথা ওর যে লোকজন এদেরকে নিয়ে সে দলবাড়ি করতেছে, কিভাবে ওরে আমের বিতাড়িত করা যাবে, কিভাবে। কার লোকজন? আপনার ওয়াইফের লোকজন? হ্যাঁ কারা কারা আপনার ওয়াইফের লোকজন? ওই আমার বিশেষ করে আমার জ্যাঠাই ভাইরা আর ওই ভাইরার 2টা মেয়ে আছে, এরাই মেইন এরাই মেইন আপনার সর্বনাশের মূল কারণ হয়েছে। এরা কি সবাই ঢাকাতেই থাকতো? ঢাকাতে। কি করতো? ওরাই বুদ্ধি দিত যে যেভাবে হোক করে করো। হ্যাঁ আর ওখানেও একটু কাহিনী আছে, আবার ওই ভাইরার মেয়ে নিয়ে একটা কাহিনী আছে। এই আপনার সেই ছেলেটাও আপনার ঠিক ওই ঘরে আপনার যখন আসছিল তখন আপনার ঠিক বাবা মায়ের মতোই করতো, শ্রদ্ধা করতো, বা একটা ফ্যামিলির মতোই মনে করার পরে শেষ পর্যন্ত ওই মেয়েটারও বিয়ে হয়, আমার ওই ভাইরার বড় মেয়েটা বিয়ে হওয়ার পরে ওখানে একটা বাচ্চা হওয়ার পরে তার সাথে সেপারেশন হয় আর কি। হ্যাঁ তারও এই রকমের করছে, তারে বলছে যে আমার ও এরকম ছিল, ও কিন্তু তোমার এই ভাইয়ের কাছে বা দুলোভাইয়ের কাছে ওরা বলতো, তোমার ভাই আমার কাছে আমার জ্যাঠাইশ বলতো, ওনাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, যে উদাহরণ দিতে হবে। এই আমার মাথায় ঢুকছে যে ওরে আমার করা যাবে না, ওর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আমি কি প্রশ্নই আসে না, এই সামান্য কি ঝগড়া ফেসাদের জন্য আমি মেয়ের এই কলঙ্ক করবো, আর ভালো একটা ছেলে আমি কেন করবো? আমি এর কাছে মেয়ে বিয়ে দেবো যেভাবে হোক, আমি মেয়ে বিয়ে দেবো, আর হে বলছে মেয়ে বিয়ে দেবো না। এই করতে 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 আসলে ঘটনা শুরু হলো এখন, মানে দুইজন দুই মেরুতে চলে গেছে, একটা হচ্ছে আমি বিয়ে দিব, আরেকটা হচ্ছে আমি বিয়ে দেবো না। আচ্ছা হ্যাঁ, সে আপনার এক পর্যায়ে আরেকদিন ওই সে মনে হয় যে তাবিজ কবজ ফকির পাকড়া এগুলো সে শুরু করলো। তাবিজ কবজ ফকির পাকড়া কেন? তাবিজ কবজ দিয়ে ওরে ফিরে আমাকে ওর দিক থেকে ফিরানোর চেষ্টা করে, যাতে আমি ওরে ভালো না বাসি বা ওর সাথে কথা না বলি বা ওরে। আপনার এনগেজমেন্ট যেহেতু ফ্যামিলিগতভাবে হয়েছিল, তাহলে ওনার ওয়াইফ যেটা বলছেন যে ওনার কথা অনুযায়ী যে না বিয়ে দিব না, তার মানে কি ফ্যামিলিগতভাবে না করে দিয়েছে? না 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 করে দেয়নি। আপনাদের মধ্যেই কথোপকথন হচ্ছে? আমাদের মধ্যে, হ্যাঁ আমাদের মধ্যে হইতেছে। এক পর্যায়ে সে আমার লোকজনের কাছে এই কথাগুলি বললো, কিন্তু আমার কথার প্রায়োরিটি না দিয়ে আমার লোকজনও আমার মাইক্রোফোনটা কাছে নেন প্লিজ। হ্যাঁ আমার লোকজনও আপনার আমার ওয়াইফের কথার প্রায়োরিটি দিয়েছে, এমনকি আমাদের নামে আপনার খারাপ সম্পর্ক, নেকেট কথা, আপনাদের দুজনকে নিয়ে খারাপ সম্পর্ক, হ্যাঁ খারাপ সম্পর্ক, নেকেট কথারও সে অপবাদ দিয়ে এভাবেই করছে। তারপর আপনার একদিন সে আপনার ওই যে করছে হুজুরের কাছে গেছে। হ্যাঁ হুজুরের কাছে গেছে তাবিজ আনতে। তাবিজ আনলে ওরে ফিরাবে। ওটা তো আমাদের দিক থেকে আপনি বুঝলেন কিভাবে তাবিজের কথা? বিশ্বাস করি না তো আমি এগুলো। না না, কিন্তু আপনি জানলেন কিভাবে তাবিজের কথা? দেখা হয়েছে ওর সাথে। কার সাথে দেখা হয়েছে? ওর সাথে। দেন প্লিজ, ইয়াকে দেন, রানাকে দেন, ঘটনাটা আপনি বলেন, যেহেতু আপনি জানেন বিষয়টা কি হয়েছে। দিন লোকেশনটা বলতে চাচ্ছি না, আমি আমার অফিস থেকে বের হয়েছি, বের হওয়ার পর অফিসে ঢুকতেছি আমি বিকেল টাইমে, তখন দেখি আমি যে কোনো একটা রেল গেটে ওনাকে দেখি, আমি দেখি তো হয়ে গেছে সন্ধ্যাবেলা। উনি কি করে তখন শীতকাল, সন্ধ্যাবেলা উনি কি করে, তখন আমি দেখি তো হয়ে গেছে সন্ধ্যাবেলা কি করে। তারপর ওনার সাথে তখন কথা হয় না, এই যে ঝগড়াঝাটি এসে আমি কথা বলি, উনি কথা বলে না। তখন বাসাতে আমি যাই না, গেলেও মানে ওনার সাথে কথা হয় না, হয়তো বা মাসে একদিন, সপ্তাহে একদিন যায়। তারপর রাস্তায় দেখা হয়েছে, এরকম বলি নাই। তখন আমি বলছি যে ওনাকে দেখি এরকম সন্ধ্যার সময় এরকম দেখলাম ওনাকে। তারপর উনি আবার মনে হয় বাসায় আসছে, আমি এটা বলার পর সন্ধ্যার পরে আইসা দেখে উনি চলে আসছে, উনি বলো কেউ। তারপর আপনার ও আমার বলছে যে ওনার আমি অমুক জায়গায় দেখছি, অমুক রেলগাড়ি দেখছি ভর সন্ধ্যাবেলা। তখন আমি বাসায় চলে আসলাম, আসার কারণটা কি এবার জিজ্ঞেস করলাম যে ও অমুক জায়গায় গেছে কেন। মায়ের জিজ্ঞেস করলাম যে ও কেন গেছে, ওই অস্বীকার যায় এইবার আপনার মাইর দিলাম।
আবার গায়ে হাত তুলেছেন? হ্যাঁ, ভালো রকম মার দেওয়ার পরে আপনার ওর ভাইকে ফোন করছে, ওর ভাইরে আমার বাসায় 3-4 জন পুলিশ নিয়ে আসলো। হ্যাঁ, পুলিশে আনার পরে এইভাবে পুলিশে বললো যে আপনার থানায় ওসি সাহেব যেতে বলছে। কেন? কইছে যে যেতে বলছে, আপনার এহেমের হাতাহাতি করছেন, উনি কমপ্লেন করছে থানাতে। আমি কই আমার এরা ব্যক্তিগত ব্যাপার, প্রাইভেট ব্যাপার, আমার পারিবারিক ব্যাপার, উনি অপরাধ করছে, করছে, হ্যাঁ হাত দিছি তাতে কি। এই করার পরে এইভাবে কইছে যে এটা আজকের মতো করলাম আমরা, উনি আমার পাঠাইছে, আসলাম ইনভেস্টিগেশনের জন্য, আপনি নেক্সট আর এই ধরনের কাজ করলে কিন্তু আমরা এটা করবো, পুলিশ বলেছে এটা। হ্যাঁ, তখন ওনাদের কাছেও ডিটেলস বললাম, তখন বললো এটা সামান্য ব্যাপার, হ্যাঁ কেন আপনার স্বামী স্ত্রী উনি দেবে, ওনার মেয়ে, ওনার পরিশ্রম সুখ দুঃখ ভালো মন্দ উনি বুঝবে, এখানে আপনার দ্বিমত, ওনার পুলিশে হ্যারে করলো যে আপনার এখানে দ্বিমত করার কি আছে। হ্যাঁ, তারপর আপনার সে এই বলার পর তার মতো সে বললো আমার মতো আমি বললাম, বলার পরে এই গেল ঘটনা। এই পুলিশ আসার পরে পুলিশ চলে গেল। আসার পরে এহেমের প্রায় 6 মাস 7 মাস গেল। যাওয়ার পরে ও আপনার আসা যাওয়া কম করে, মাসে একবার আসে, ভালো একটা খাবার টাবার হলে আমি নিয়ে আসি, ওর সাথে কথা বলে না, আমার ওই মেয়েটাও বলে না, আর ওই আমার ওয়াইফও বলে না। হ্যাঁ, মেয়ের সাথে ওর সাথে টুকটাক কথাবার্তা আগে হইতো, যখন আমার ওই এঙ্গেজমেন্টের পরে কথাবার্তা টুকটাক হইতো, বেশি একটা এমন একটা না, কিন্তু ওই ঘটনার পরে আমি টোটালি ওদের সাথে কথাবার্তা কম হয়। আচ্ছা, হ্যাঁ, হয়তো হইলে একটু হয়, না হইলো হয়তো ফোনে 2-1টা কথাবার্তা হয়। আমার এলাকা বলতে ভাই বেরাদার ওই যারা ছিল ওদেরকে জানালো। হ্যাঁ, জানানোর পরে মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছে, ছেলে থাকে, এই ছেলে এই করে, এই ছেলের কথা মতো উনি চলে, হ্যাঁ আমার কথা শোনে না, এই বিভিন্ন আমার বড় ভাইদের কমপ্লেন এই করার পরে এইপর আপনার ওনরা করলো। হ্যাঁ, আসলো একদিন আমার 2 ভাই আসলো, আসার পরে ওর ফ্যামিলিও ডাকলো। হ্যাঁ, ডাকার পরে এইবার আমরা বললাম যে এই ঘটনা, এবার কইছে যে ও কিছুদিন আসা যাওয়া অফ থাকুক, ভালো মন্দ খাবার টাবার হইলে আসুক, আইসা খেয়ে চলে যাক। হ্যাঁ, এমনি কন্টিনিউ এইভাবে না আসাটা, বা থাকে ওই যে 2-4 ঘন্টা থাকে, 2-5-10 ঘন্টা থাকে আবার চলে যায়। হ্যাঁ, এইটা না করুক, ঠিক আছে করবে না। মেয়ের বিয়ে সাথে 2-5 ঘন্টা কি কোথায় থাকতো সে কি আপনার আমার রুমে থাকতো, অথবা আপনার ওই যে দাদু আমার সাথে গল্প করতো, ওই আমার ছোট ছেলেটা আছে ওদের সাথে গল্প, সব মিলেই আর কি এরকম 2 ঘন্টা সময় দিত আর কি। তারপর একদিন আপনার আপনার এই কি নিয়ে যেন আর একটা আপনার হইলো, আবার একদিন মারামারি হয়েছে। হ্যাঁ, মারামারি আপনার লাস্ট হইলো এই 8-9 মাস আগে মনে হয় যায়। হ্যাঁ, মারামারি হয়েছে আপনার, আপনি এসকেপ করেছেন বুঝতে পারছি, আপনি বলেন। হ্যাঁ, উনি মানে হচ্ছে কি মানে আমাকে এক পর্যায়ে বলতেছে আমি এখন ওকে তাবিজ, অনেক তাবিজ করছি, এই সেই মানে আপনার এই হবু শ্বশুরকে, হ্যাঁ ওনাকে তাবিজ করে পাগল করে ফেলছি। আমি বলি, আর আমি তাবিজ বিশ্বাস করি না কোনো সময়, আমার গায়ে পর্যন্ত আমার কেউ তাবিজ দিতে পারে নাই, যদি আমার বাবা চাইছে যে ছোটবেলা তাবিজ ধরে আমি দিতে দেয়নি তাবিজ, আমার একদিক দিয়ে তুলে ফেলছে আরেকদিক দিয়ে। উনি বলে উনি কি ড্রেসিং টেবিল শুকিয়ে নিচে পুরানো কয়লা পাইছে, তাবিজ পাইছে, কি মানে বিশ্বাস করি না। তারপর উনি যখন বলে এগুলো, তখন আমি ওনাকে বললাম, উনি যখন বলে তাহলে দেখালো না কেন তোমাকে এগুলো পাইছি, তো লুকে আবার ফেলে দিচ্ছে কেন, তাহলে বিশ্বাস করতাম যে এগুলো করছি, আর এগুলো তো প্রশ্ন আসে না এগুলো করার। তখন উনি তাবিজ মাথায় ঢুকছে, তখন উনি বিভিন্ন কবিরা, আলটিমেটলি ওনার ফ্যামিলির লোকজনই বলে আসে যে তোমার ওয়াইফ অমুক জায়গায় তাবিজের জন্য, ওনার কানে আবার খবরগুলো চলে আসে। উনি প্রায় অনেক মেয়ের হাতে, যে আমার সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, ওর 2 হাতে মিনিমাম 10-15টা তাবিজ, এটা জামার উপরতে দেখা যায়, তত অনেক সময় দেখতে পারতাম নিচে পড়ে যেত হাত থেকে। তারপর যখন এই তাবিজের ব্যাপারটা চলে আসলো, উনি বিভিন্ন জায়গা থেকে তাবিজ আনে, আবার দাদু এগুলো এক পর্যায়ে বলছে যে ওনার মা বলছে যে পানির সাথে কাগজ গুলে খাওয়ায়, পানি কেমন গোলা দেখায়, মানে আমার এরকম খাওয়াইছে, আমি নাকি পাগল হয়ে চলে যাবে এগুলো খাওয়াইলে, আর উনি আমাকে ছেড়ে দিবে, এরকম প্রায় 6 মাস উনি তাবিজ। মানে একটা বিষয় আমি বুঝতে পারছিলাম, যেহেতু আপনি আপনার ওয়াইফের কথা শুনতেছেন না, সুতরাং আপনার ওয়াইফ যেটা করেছে আপনাদের দুজনকে নিয়ে সন্দেহ করেছে, এবং এই সন্দেহটা আসলে আপনি যেটা বলতে চাননি রেডিওতে আমরা বুঝতে পেরেছি, এটা খুব মারাত্মক লেভেলের একটা সন্দেহ, এবং এই সন্দেহটা কাটানোর জন্যে সাধারণত এটা খুব টেকনিক্যালি ডিল করা উচিত, এবং সেটা তো হয়নি আপনার জায়গা থেকে। আপনি যেটা করেছেন একটা জোর প্রয়োগ করেছেন, যেটা আমি বাবা, আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, এবং আমি আমার মেয়েকে ছেলেটার কাছে বিয়ে দিব, সো এখানে তোমার কিছু করার নাই। বিষয়টা ছিল এরকম, আমি আসলে খুব সহজ ভাষায় বললাম, এটা আরও খুব এক্সট্রিম লেভেলে গেছে আপনাদের দুজনের ক্ষেত্রে, হাতাহাতি মারামারি চিল্লাচিল্লি 2 দিন পর যেটা হতো, এবং এটা যেটা হয়েছে ছেলেটার কোনো অপরাধ থাকুক আর না থাকুক, ছেলেটার সম্পর্কে আপনার ওয়াইফের মনে একটা বিষ পয়দা হয়েছে, এবং এই বিষটা এতটাই প্রকট হয়েছে যে না, ছেলেকে সে দিবে না, এর জন্য দরকার হলে জান ছেড়ে দেবে, এরকম একটা জায়গায় চলে গেছে। ওকে, তো আমার আপনার কাছে প্রশ্ন রানা, যে আপনি বুঝতেই পারছিলেন যে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এদের পরিবারের মধ্যে এরকম একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, যেখানে পুলিশ আসতে হচ্ছে এইরকম একটা ফ্যামিলি বিষয়ে ডিল করার জন্য, সেখানে আপনি লেগেছিলেন কেন? আর আপনার সঙ্গে তো বিশেষ করে আপনার এই যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, তার সঙ্গে প্রেমের সম্পর্কও না, কিচ্ছু না, তারপরেও কেন আপনি একদম যে ছিল না তা না, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আন্ডারস্ট্যান্ডিং বলতে আমি যেটা বুঝি যে আপনার একটা ভালো লাগা তৈরি হয়েছে। ভালো লাগা ছিল, ওরও ছিল, মানে আমরা যে 2-1 দিন বের হয়েছে সেখান থেকেও একটা সফট কর্নার তৈরি হয়েছিল।
মানে আসলে কিছু কথা আছে বলা যায় না, মানে একটা সফট কর্নার তৈরি হয়েছিল ওর সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই সফট কর্নারের জায়গাটা থেকেই কি আপনি চাচ্ছিলেন যে সম্পর্কটা যেভাবেই হয়ে হোক? অ্যাকচুয়ালি কি আপনি তো ম্যাচিউর, কারণ আপনি অনার্স মাস্টার্সে তখন পড়ছেন, তার মানে আপনি ফিজিক্যালি ম্যাচিউর, মেন্টালি অনেকখানি ম্যাচিউর। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি তখন ইচ্ছাই ছিল এরকম, আমি বিবিএ তারপর যতটুকু পর্যন্ত পড়াশোনা করেছি আমি কোনো মেয়ের সাথে কোনো সময় ওরকম ডিপলি কোনো রিলেশন না। কিন্তু আমার কথা হচ্ছে যে যে পরিবারেরটা মেন্টালি ব্যালেন্স না, যে পরিবারের আপনি দেখতেছেন আপনার সামনে শ্বশুর শাশুড়ি হাতাহাতি করছে এবং এটা খুব ভয়ানক রকমভাবে বাজে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেখানে পুলিশ চলে আসতেছে বাসায় আপনার এই ঘটনাকে কেন্দ্র করে, সেখানে আপনি কেন পিছু টান দেননি? আপনি কেন ওইখানে স্টিকলি লেগেছিলেন? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সবাই এভাবে জেনেছে যে এঙ্গেজমেন্ট না, বিয়ে হয়ে গেছে, সবাই এরকম জেনেছে, সবাই নিউজটা এরকম পেয়েছে যে বিয়ে হয়ে গেছে। তখন আমার ইচ্ছা ছিল, আমার কথা ছিল যে ছোট থেকে আমার তো লাইফে ফল ছিল না, আর এখন সবাই শুনছে বিয়ে হয়ে গেছে, মানে আমাকে প্রায় সময় বিভিন্ন আত্মীয় ফোন দিয়ে জোর বউ ভালো আছে এই সেই, মানে ওরা মনে করে বিয়ে হয়ে গেছে আমার ফ্যামিলির সবাই। চিন্তা করেছেন যে এই সামাজিকতা রক্ষা করার জন্য যেমনি হোক না কেন লেগে থাকতে হবে না, আমি উনি বিয়ে দিবে আর মেয়ে তো আমার টোটালি না করে না, কোনো সময় বিয়ে বসবো না, মেয়ে তো না করে না। মানে এগুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, কারণ বারবার এই জিনিসগুলো আমি সিক্রেটস কিংবা জীবন গল্পে নিয়ে আসি, কারণ আমরা মনে করি আমাদের সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে বিকিয়ে দিই, জীবনটাকে লিজ দিয়ে দিয়েছে আমাদের সমাজের কাছে। কেউ আমরা চিন্তা করি না যে আমরা ব্যক্তি মানুষ হিসেবে কি চাই। প্লিজ এমন সামাজিকতা রক্ষা করেন না যেটা জীবনে আপনার জীবনটাকে শেষ করে দেবে। হ্যাঁ, অবশ্যই আমরা সোশ্যাল বিং, আমরা অবশ্যই সামাজিক জীব, আমরা অবশ্যই সমাজের কথা চিন্তা করব, কিন্তু বিষয়টা যদি এরকমই হয়ে যায় যে সমাজ আমার ঘাড়ের উপর চড়ে বসেছে, আমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না, তারপরেও আমার সামাজিকতা মেনটেন করতে হবে, তাহলে যে সমাজ মানুষের জন্য তৈরি হলো সেই সমাজ তো আসলে আমাকে প্রোটেক্ট করছে না, সেই সমাজের কথা আমি কেন শুনবো? প্রশ্ন থেকেই যায়। আর সবচেয়ে মজার বিষয়, এই কথাগুলো না বলেও আমি বলতে পারতাম যে কথাটা, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের প্রবলেমগুলো যেভাবেই হোক রেখে ঢেকে চলে সমাজের মুখ রক্ষা করার জন্য চলি, কিন্তু শেষ পর্যন্ত আসলে সমাজের মুখ রক্ষা হয় না। প্রথমে সেটা ফোড়া থাকে, তারপরে সেটা বিস্ফোরা হয় এবং তারপরে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ হয়। যখন ছিছির ভয়ে মুখ লুকাই তখন আলটিমেটলি এমন একটা জায়গায় গিয়ে বাস্ট হয় যেটা ছিছি অবস্থায় থাকে না, সেটা অবস্থায় দাঁড়ায় সামাজিকভাবে থুতু দেওয়ার মতো। তো এটা একটা বিগ মিস্টেক। আমরা আসলে সমাজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে নিজের জায়গাতে অনেক বড় ইনজাস্টিস করি। তারপরও আপনি স্ট্রিক্টলি লেগেছিলেন। আমরা একটু শাইনের কাছে যেতে চাই এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আমি বুঝতে পারছিলাম যে আপনাদের দুজনের মধ্যে খুব মারামারি চলছিল, আপনার এবং ওয়াইফের মধ্যে। আপনার মা কি বলতে বিষয়টা নিয়ে? মা এটা সবসময় ওনাকে বলতো যে তুমি এটা, আমার আরো 6টা বউ আছে, 7টা বউ আছে, তোমার মতো এরকম কেউ করে না, তুমি এটা কেন করো না। কিন্তু আপনার এই রানাকে নিয়ে আপনার মায়ের অপিনিয়ন কি ছিল? মা বলছে এই কথা যে মা বলছে ওরে যে তোমার বলা ঠিক হয় নাই, যেহেতু আমি বলছি তোমার সেটা বিয়েটা দিবে না, তখন আপনার মা কি আপনার বউয়ের পক্ষে না আপনার পক্ষে? একদম স্ট্রিক্টলি বলেন। না, মা বউয়ের পক্ষেও না, আমার পক্ষেও না, মা মাঝামাঝি পর্যায়ে ছিল, মাঝখানে ছিল। আমি যেটা বুঝলাম আপনার বউ আপনার পক্ষে নাই এবং আপনার মেয়ে যাকে বিয়ে দিবেন সেও আপনার পক্ষে নাই, মানে ওই ছেলেকে পছন্দও করছে না। খেলা তো ফাইনাল আলটিমেটলি। তারপরে আপনি কি করেছেন? তারপরে আপনার আমি তো এখান থেকে সরব না, আমি এখান থেকে সরব না, যেহেতু আমার পরিশ্রম, আমার কামাই, আমার বাচ্চা, হ্যাঁ, এখানে আপনার আমি এখানে বউয়ের কাছে আমি হার মানবো না। এক্স্যাক্টলি। আপনাকে থ্যাঙ্কস জানাই যে আপনি আপনার ভেতরের সত্য কথাটা আজকে স্বীকার করেছেন, কিন্তু এটা উচিত না অনুচিত এটা আপনারা পরে চিন্তা করবেন। এই যে উনি কথাটা বললো না যে আমি আমার বউয়ের কাছে হার মারবো না, এটা হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা। এই জায়গাগুলোতে আসলে কেউই কাজ করে না সমাজের। হ্যাঁ, মানে কেউই এসে বলবে না এই চিন্তাটা ঠিক না, এটা ঠিক না, ডিসিশন মেকিংয়ের জায়গায়। কিন্তু আমরা এত গ্রাউন্ড লেভেলে চলে গেছি। এখানে একজন লিটারেট একজন মানুষ আছেন যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে MBA এখন কমপ্লিট করে ফেলেছেন। তিনি আসলে তার জামাই হওয়ার কথা হয়নি, কি হয় নাই সেটা আমরা সেই জায়গাটায় পরে যাব। তাকে আমি বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন করতে চাই আসলে, কারণ তার জায়গা থেকে একটা বিগ মিস্টেক। সেটা হলো যে আপনার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার ওয়াইফের কথা শুনেন তাহলে আপনি হেরে গেলেন, তাই না? আপনি কিন্তু বলেছেন একটু এরকমই। হ্যাঁ, এবং যেহেতু আপনি সংসার চালান, আপনার পয়সা দিয়ে সংসার চলে, আপনার পয়সা দিয়ে আপনার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে এবং আপনার চয়েস করা একটা ছেলেকে আপনি ঘরের মধ্যে নিয়ে আসছেন, তাকে এঙ্গেজমেন্টও করা হয়েছে, তারপরে যদি তার সাথে বিয়েটা না হয় তাহলে এখানে আপনি একটা মানসিকভাবে হেরে গেলেন এবং আপনি আসলে একটা লুজার। আপনার কাছে এটাই মনে হয়েছে। এটা আপনার চিন্তা চেতনা, এটা আমাদের সমাজের অধিকাংশ পুরুষের চিন্তা চেতনা। জি। এবং এটা আরো 1 মিনিট আরো একটু কথা। উনি আপনার মেইন কি আমার আরো ইগোতে লাগছে এইটা যে তার বোন, আমার ওই জ্যাঠাইশের হাজবেন্ড এবং 2টা মেয়ে, এরাই ওরে সবসময় আপনার কন্টিনিউ ফোনে আপনার এই সমস্ত কথাবার্তা বুদ্ধি দেয়, তুই থাকবি, অটল থাকবি, আমরা তোর পিছনে আছি। সংসারের তৃতীয় পক্ষ খুবই ভয়ঙ্কর। তৃতীয় পক্ষ এইটাই আমার লাগছে যে তাহলে আমি দেখে ছাড়বো যে তুই কেন আমার পিছনে, আমারটা খাই, আমারটা পড়ে তুই আরেকজনের কথা তুই কেন শুনতে গেলি? তুই শুনতে যাইয়ে আমার তোর নিজের সর্বনাশ করছো, আমার সর্বনাশ করছো, ইভেন সবচাইতে বড় সর্বনাশ আমার বাচ্চাগুলোর। এই এফেক্টগুলো কিন্তু বাচ্চা প্রত্যেকটা বাচ্চার উপরে পড়ে গেছে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা বাচ্চার উপর পড়ে গেছে। তো আমার সেখানে আপনার প্রশ্ন, আমি ওই আগের বিষয়টা নিয়ে একটু যেটা আমি করতে পারতাম সেটা হচ্ছে যে এই জায়গাটায় কি আপনি ছাড় দিতে পারতেন না? মানে বাচ্চার দিকে তাকাইয়া
না আপনি ধরেন মানসিকভাবে অনেক কষ্ট পাচ্ছেন যে হ্যাঁ আপনি রোজগার করেন, আপনি সবকিছু এনেন, আপনি একটা ফ্ল্যাট করে দিয়েছেন তাদেরকে, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার ওয়াইফ কোনোভাবে ছাড় দিচ্ছে না, হ্যাঁ আপনি হয়তো পেশি শক্তির জোরে হোক বা পুরুষতান্ত্রিক চিন্তা চেতনার জায়গা হোক, যেখান থেকেই হোক না কেন আপনি মনে করতেছেন না আমার সিদ্ধান্তই ঠিক আছে, তো সেই জায়গাটায় যখন দেখতেন যে না কোনোভাবেই মানানসই হচ্ছে না এবং আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার ওয়াইফও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ 17 বছর ধরে এই ক্ষতিগ্রস্ত হলে টিকে থাকতে পারতেন না আপনারা দুজনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার সন্তানরা, আপনি যেটা একটু আগে বলছিলেন, তো এই সন্তানের মুখের দিকে তাকায় আপনি কি একটু পিছু হতে পারতেন না? আমি এখন শোনেন, আমি ওই যে 17 বছরের পিছনেরটা পিছনে যা গেছে ওটা তো আপনার হয়তো স্যাক্রিফাইস করে দিচ্ছি, যা হয়েছে লাইফে ধরে গেছে, কিন্তু আমি সামনে তাকে আড়ি দেবো না, ছাড় দেবো না, এটা আপনার মনের প্রতিক্রিয়া, আমার হ্যাঁ আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি তাকে সামনে ছাড়িয়ে দেবো না। রেজাল্টটা কি দাঁড়ায় একটু সামনের দিকে যাই প্রিয় শ্রোতা, এটা একটা সোশ্যাল ক্লাইম্যাক্স, এই যে বললো না একটু আগে হিন্দি সিরিয়াল, এই হিন্দি সিরিয়ালের চেয়ে আমাদের জীবনের সিরিয়াল আসলে কোনো অংশেই কম না, এটা আরো ভয়াবহ। রেজাল্ট আসলে কি দাঁড়ায় এবং দেখেন কতগুলো মানুষ এখানে ভিকটিম হয়েছে। আসুন না দেন ওনাকে ফ্লোর দেন, ওনার আত্মীয় স্বজন আমার শাশুড়ি সবাইকে নিয়ে যে করতেছে দিবেন এই করবেন সেভাবে, অথচ আমরা দুজনকে কোনোদিন ডাক দিয়ে বলেন একটা কিছু। আমার সবচেয়ে বড় কষ্ট হয় যে আমাকে বলতে পারতো, উনি যেহেতু ছেলের মতোই ভাবতো যে তুমি বাবা চলে যাও এখান থেকে, তোমার কাছে আমার মেয়েকে তোমার হাতে দিব না, অথবা আমরা দুজন আমরা ঘরের কথা ঘরের ভিতরে শেয়ার না করে উনি মানে দুনিয়া সব নিয়ে না। কিন্তু এখানে একটা কথা আছে রানা ভাই, সেটা হচ্ছে যে এটা তো উনি আপনাকে এটাকে বলতেই পারবেন না, কারণ ওনার হাজব্যান্ড যেখানে আপনার পক্ষে আছেন, এটা একটা পয়েন্ট, এটা আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে। ওনার হাজব্যান্ড যদি নিউট্রাল জায়গায় চলে যেত তাহলে ওনার হাজব্যান্ডকে চলে আসতে পারতো, আপনি কি প্রথম দিন যে ঘটনাটা ঘটেছে, ওনাকে দেন মাইক, প্রথম দিন যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার পরে আপনি কি তাকে গিয়ে কখনো বলেছেন যে, আপনি তাকে কি বলতেন, আন্টি বলতেন? না, মা বলে ডাকতেন। আচ্ছা, মা বলে ডাকতেন, এত সুন্দর একটা যে সম্পর্ক, তো মা বলে ডাকতেন, তো এরকম একটা ঘটনা তো উনি মনে করছে আপনার কারণে ঘটেছে, রাইট? তো আপনি পরে কি আপনি ওনাকে গিয়ে, হয়তো আপনার জায়গা থেকে এটা ভুল না, ধরেন আপনি কি সরি বলেছেন তাকে যে মা আমার এই জিনিসটা করা ঠিক হয় নাই, তোমাদের মধ্যে এরকম একটা জটিলতা তৈরি হয়ে গেল এই ঘটনাকে কেন্দ্র করে, সো আমার তো একটু আমার আপনি বলেছেন কিনা, আপনি আমাকে বলেছেন কি বলেননি এটাকে বলেন? না, সরি বলা হয় না, উনি তো বাসা ছিল না তখন। আপনি অনেক লম্বা সময় পেয়েছেন, আপনার বাসায় গিয়েছেন ওনার কথা অনুযায়ী 8-10 ঘন্টা টাইম স্পেন্ড করেছেন, মাসে অন্তত একবার হলেও গিয়েছেন, সো আপনার সরি বলাটা উচিত ছিল। কিছু কিছু জায়গায় জাস্টিফাই করা যায়। উনি চলে গেছে ওনার ভাইয়ের বাসা, তখন আমি প্রত্যেকদিনই ফোন দিতাম, সকাল বিকেল রাতে আসার জন্য রিকোয়েস্ট করতাম, যে মানুষের ভুল হয়, মানে তখন ওনার আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ওই যে চলে গেছে না আসার জন্য, তখন ওনার সাথে ইয়ে ছিল, ওখান থেকে আসার 2-3 মাস পর থেকে আমার প্রতি নেগেটিভ হয়ে গেছে। যাই হোক, আমার মনে হয় যে বিষয়টা আরো কমপ্লেক্স, একটু সামনের দিকে আগাই। তারপরে কি হলো, রান্নাঘরের কোন একটা ঘটনা বলছিলেন? হ্যাঁ, তারপর আপনার সে রান্নাঘরে আপনার করতেছে, আম্মার সাথে কথা বলে রান্নাঘর থেকে সে আইসেই আপনার আমার দিকে চোখ বড় করে তাকাইছে, হ্যাঁ চোখ বড় করে তাকাইয়ে বলে, হ্যাঁ তোর কিন্তু মরণ তুই ডেকে আনতেছো, এই কথা বলছে। বলার পরই আমি কিন্তু ওনার সাথে প্রায় কথা বলি না ওই ঘটনার পর থেকেই। আচ্ছা, তো মরণ ডেকে আনছো, হঠাৎ করে এরকম একটা কথা কেন বললো? কেন, ওই যে আমার সাথে আমি আম্মারে বলছি, আমাকে বলছি বাজার নিয়ে আসার পরে কি জিনিস একটু হইলো 1.5 বছরের, আপনি নিজেও ওই জিনিসটাকে কন্ট্রোল করতেছেন, কিন্তু করতে করতে একটা পর্যায়ে যখন দেখলেন যে না ভয়ানক অবস্থা ধারণ করেছে, তখন আপনি একদম যা ছিল 1 থেকে 1.5 বছর জমানো, সেদিন একবার ডেলিভারি। 17 বছরের আপনার যত জের আছে, 17 বছরের যত জের একবার ঢেলে ফেললাম। ওই তুমি করার পরে ওর ভাইরে আসে নিয়ে যায়, নেওয়ার পরে আমি তো আমার গার্ডিয়ানের বললাম, সে যারা যারা আছে সবাইকে বললাম যে চলে গেছে, নিয়ে গেছে। নেওয়ার পরে 2-3 দিন পরে সে মামলা করে। কিভাবে জানলেন মামলা করেছে? মামলা করছে আপনার মামলা করছে বলতে না, আমার থেকে থানা থেকে ফোন দিয়েছে, আচ্ছা যে আপনি আসেন। কেন, যে আপনাদের পারিবারিক ব্যাপারে একটা ইয়েছে, আপনার ওয়াইফ কমপ্লেন করছে, আপনার শালা সুমদি কমপ্লেন করে গেছে, দেখি আমরা একটা ফ্যামিলিগতভাবে একটু মিউচুয়াল করতে পারি কিনা। আসেন, থানায় ডেকেছে? থানায় গেলাম, আমি সরল প্রাণী গেছি। আমি এবার যাওয়ার আগেই আমার ওই যে লোকজন ছিল ওদেরকে বলছে আমার ওনাকে নিয়ে গেছেন, ও পরে গেছে। আচ্ছা, ওরে পরে নেছে আর কি। আচ্ছা, হ্যাঁ ডেকেছে, বলছে ওর বলছে আমার কাছে যে ওরে সহ আসেন, আপনার ওই ছেলেটা সহ নিয়ে আসেন। তখন আপনার গেলাম, যাওয়ার পরে আমি 2টার দিকে মনে হয় ঢুকে গেছি। যাওয়ার পরে আপনার এসে বসাই রাখছে, তখন আপনার আমি আমার লোকজনে জানাই দিচ্ছি আমি থানায় আছি। তারপর আমার ওয়াইফ এবং আপনার ওই যে সুমন্দি ভাইরা জ্যাঠাইশ এরা আসছে সন্ধ্যার দিকে, আইসে আপনার মামলা করবে আর কি, হ্যাঁ কেস করবে। আমি বসা, তখনও বলছে, যখন আসছে তখনও বলছে যে না এটা সমাধান হবে, আপনার আমরা বসাই করব। কে বলেছে এটা? ওই ওখানে আপনার এসআই বলছে, হ্যাঁ যে আমরা এটা মিটিয়ে দেবো, আমরা মামলা হামলায় যাবে না বা আমরাও এটা নেব না। এই করে সামান্য পারিবারিক ব্যাপার, ঘরোয়া ব্যাপার, এগুলো আপনার মিটানোই বেটার। এই করে তারপর মনে হয় যে আমার ওই ভাইরা সে এবার এই করে জোরাজুরি করছে যে না কেস যখন আইসেই পড়ছে তখন ও আবার চলে আসছে, ওরে আমি নেই ওরে একটু টেকনিক্যালি নিতে চাই না, যেহেতু আমি একা গেছি। ওরে কেন? আপনাকে কি পুলিশ ফোন দিয়েছিল? ওরে ফোন দিয়েছে, ওরে ফোনও দিয়েছে,
আমাকে ফোন দিয়েছে, তারপর আমার ফ্যামিলি, আমার বড় ভাই দেশে ছিল তখন, বাইরে থাকে, বারবার না করতেছে তুই যাস না। আবার ভাবতেছি আপনি জানতেন যে ওনাদের বাসায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, জানতেন, ইনফর্ম ছিলেন? সবই জানতো, সবই জানতেন। উনি আমার ভাই একেবারে বলে গেছে থানাতে, ভাইয়ের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, বলে গেছে আবার আমি যাচ্ছি আঙ্কেল এরকম। ভাই বলছে ঠিক আছে যান, যা দেখেন কি 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 হয় না হয়, যেহেতু ফ্যামিলিগত ভাবে এটা মিটমাট করে দেবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তারপর আপনার থানায় গেলাম, যাওয়ার পর ওরা সন্ধ্যার দিকে আসছে, রাত তো 9:30 কি 10টা। তখন আপনার ওই যে ওখানের যে এসআই নাকি আছে, উনি বলছে আপনার মামলা হয়ে গেছে। হ্যাঁ, আপনার ওখানে বসেছিলেন আপনি? আমি আমার বসাই গেছে 2টা থেকে, আমি খাইও নাই, আপনার 2টা থেকে বসানো। আমি বলছিলাম যে আমি খেয়ে আসি, আমি পোশাক আদি নিয়ে আসি বা একটু ফ্রেশ হয়ে আসি, কয় না আপনি বসেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপর আপনার সেই 9:30 10টার দিকে ই করছে, ও মনে হয় যে 9টার দিকে ঢুকছে। ওরা আমি নিতে চাই না, ওরা আমি একটু টেকনিক্যালি বলছি তুই আসিস না, তুই বাইরে থাক। হ্যাঁ, তারপর বলছে না ওরে ফোন দেন, ওর জন্যই মেনলি বেশি বসানো, নাহলে মামলা হয়ে যায় আরও আগে। হ্যাঁ, ও আসে না, আমি বলছি ও ভালুক হয়ে গেছে, মিথ্যে কথা বলছি। হ্যাঁ, যে ভালুক হয়ে গেছে এই গেছে, তার মানে ওরে নেবো না। কিন্তু বাই দি টাইম ওরা আপনার করছে, ওরই ফোন করছে, ডাইরেক্ট কয়েকবার ফোন করছে যে আপনি আসেন তাড়াতাড়ি। আসার পরে এইবার আমরা দুজনকে আটকাই ফেলাইলো, আটকানোর পরে আইয়ে বলো যে আপনাদের মামলা হয়েছে। তার রাতে রইলাম ওখানে। আপনার থানায় কীভাবে থাকে মানে হচ্ছে আমি গিয়েছি কি জন্য, কারণ আমার ফ্যামিলি থেকে একটা কথা বলতেছিল, আমি চিন্তা করতেছিলাম এখন ওদের মীমাংসা হচ্ছে, এখন আমি থাকবো না, মীমাংসা হলে আমি তো ওখানে মেইন ইস্যু ছিলাম, আমি লিখিত দিয়ে সেটা কিছু দিয়েছি এরকম যে আমি আর যাবো না, আমি বিয়ে করবো, এরকম একটা কিছু বলার জন্য বিশেষ করে গিয়েছিলাম। এই তারা ডাকতেছিল, আমি ভাবছি যে আমি একটা লিখে দিই, পরে যদি কোনো একটা অকারেন্স করে তখন তো আমি থাকবো না এখানে, আমার কাছে মীমাংসা হচ্ছে, এই চিন্তার থিঙ্কিং থেকে আমি গিয়েছিলাম। ওকে, উইথ ডিউ রেসপেক্ট, আজকে যাকে নিয়ে বা যে ফ্যামিলির মেম্বাররা এখানে কথাবার্তা বলছেন বা এখানে আরেক পক্ষ অনুপস্থিত, আপনার ওয়াইফ কিংবা আপনার বাচ্চা, তাদেরকে আমরা আসলে আজকের অনুষ্ঠান থেকে উইথ ডিউ রেসপেক্ট, এই দুজন মানুষের প্রতি আমাদের যে ধরনের সম্মান আছে আপনাদের প্রতিও সম্মান আছে। আমরা কোনোভাবেই আপনাদেরকে কমপ্লেইন করছি না আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, বা আপনাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না। আপনারা যদি ভয়েস রেস করার মতো সুযোগ থাকে, আপনারা যদি আজকের অনুষ্ঠানে আসতেন, সেম ফ্লোর আমরা আপনাদেরকে দিতাম। বরং আপনাদের হয়ে আমি আরও কিছু কোশ্চেন তাদেরকে করছি। কেউ এখানে ছোট হচ্ছে না, কেউ এখানে বড় হচ্ছে না। আমরা শুধু ঘটনাটা বের করছি এই কারণে যে যাতে করে আর কোনো পরিবারে এই ধরনের ঘটনাটা না ঘটে। রাতে আপনার অফিস রুমে প্রথম রাখছে আর কি, মামলা হওয়ার পরে ওরা জানায় যে আপনার মামলা হয়েছে, আপনাদের কালকে চালান দেওয়া হবে কোর্টে। এই কথা বলার পরে অফিস রুমে 2-3 ঘন্টা ছিলাম। ওই দারোগা আসছে, দারোগা আইসে বললো যে আপনারা, আমি কি রিমান্ড চাবো? আমি তো অতটা বুঝি না, মামলা কখনো হয় না, বুঝি নাই। হ্যাঁ, কি সে রিমান্ড? আমি কই কিসের রিমান্ড চাইবেন? হ্যাঁ, বুঝতে পারবেন কিসের রিমান্ড চাইবো। হ্যাঁ, এরপর আমি বলছি যে ভাই কি এটা? তখন ওরে আপনার বলছে, জিজ্ঞেস করছে, ওরা এমনি এইভাবে বলছে, এই ছেলে তুমি একটা ভদ্র ছেলে, ভালো ছেলে, এই ওদের এই ফ্যামিলির ভিতরে এত গন্ডগোল, তুমি কেন সেখানে জড়াইতে গেছো? তুমি কোশ্চেনটা করবে। হ্যাঁ, এই কথাটা বলার পরে ওরা এইভাবে হাত দিয়ে 2 থাপড় দিয়েছে আর কি, আস্তে এমনি ই করে, এটা আপনার ই না, মান না, কিন্তু ওই সে মারামারি না, জাস্ট আপনার এই কথা বলার পরে ওই পুলিশ আমাকে বলে যে এই করছে, রিমান্ড যদি চাই তাহলে কিন্তু আপনি আপনাদেরকে মাইকটি দেওয়া হবে মুখ সমুখ। হ্যাঁ, এই করে আমি ঠিক জানি না, এখনো মামলা হলে অবশ্যই রিমান্ড চাইতে হবে, হয়তো অন্য কোনো বিষয়। যাই হোক, ঠিক আছে, আমি লতে যাচ্ছি না, আপনাদের হ্যাঁ লতে আমি যাচ্ছি না। তারপর আপনার আমাদেরকে ওই একটা ওদের আপনার খন্দলের ভিতরে রাখলো। হ্যাঁ, যেখানে আপনার এই ময়লা, আপনার মশা আবর্জনা, হ্যাঁ আপনার তার ভিতরে ওরা এক রুমে, আমার এক রুমে। ওর এক রিলেটিভ এসে আমাদেরকে খাবার দিয়ে গেল, ও আর খাইলো উইনে রাখ করে, সারা রাত্র কান্না করলো। আর ওর ভিতরে তখন আমার আপনার খুবই লাগছে, শালার আমার এমন কি অপরাধ ছিল? হ্যাঁ, আমি অপরাধ ছিল যে আমি মেয়ে বিয়ে দেবো, এই তো, আর তো কোনো অপরাধ না। সেই অপরাধের কারণে আজকে আমার এখানে আপনার এই পরিণতি। ওয়াইফকে থানা দেখেছিলেন তাকে? না, খানা উনি রেখে গেছে, কিন্তু আমি না, আপনার ওয়াইফকে কি দেখেছিলেন থানাতে? আমি দেখছি, দেখেছিলেন? আমি ওনাকে দেখি। আপনাদের সামনে কি দারোগাকে ডেকেছিল নাকি? না, ডাকেই নাই। না, ওরা আপনার আমি দেখছি, আমার ওয়াইফকে দেখছি, জ্যাঠাইশ, আপনার ভাইরা, আপনার ওই শালা, আপনাদেরকে সামনাসামনি ডাকে নাই? না, ওরা মামলা করে চলে গেছে। ওকে, ফাইন। আপনার ওয়াইফকে আপনি যেভাবে মেরেছিলেন তাতে ওনার মুখে দাগ ছিল? হ্যাঁ, একটা দাগ ছিল। ফাইন। আচ্ছা, মামলাটা কিসের হয়েছিল? মামলাটা হয়েছিল হাফ মার্ডার, মার্ডারের চেষ্টা করা আর কি। হ্যাঁ, হত্যার চেষ্টা করা। এইভাবে ও হুকুম করছে, হুকুমের আসামি। হ্যাঁ, ও ছিলই না, ও ছিলই। ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনার এইভাবে করছে, তখনই আমার খুবই লাগছে, শালার আমার কি অপরাধ ছিল। আর আপনার 17টা বছর এইভাবে করার পর আমি এই পর্যায়ে আসছি। হ্যাঁ, আপনার অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু করে উপেক্ষা করে আপনার আমি এখানে আসার পরে আপনার ভিতরের অনুভূতিটা আমরা বুঝতে পারছি। তো তারপরে কি হলো বলেন তো, জেলে থাকার? যাই হোক, আপনার ওখানে রাখার পরে আপনার সকাল রাতে আপনার আপনার হয়ে গেল, সেন্সলেস হয়ে গেছে। ওরে আমি ডাকতেছি, পুলিশ ডাকতেছি, আসে না, কি ব্যাপার? তারপর আপনার আসে না, পুলিশ দৌড়ে আসলো। আসার পর ভাই ও কোনো কি, ওর কোনো খবর নাই, ও আছে কি দেখেন তো। খুলে দেখে যে ও আপনার সমানে আপনার করতেছে, ও সেন্সলেস হয়ে পড়ে আছে। হ্যাঁ, পড়ে আসার পর আমি কইছি ভাই ও রুমে থাকতেই পারবে না,
আমাদেরকে আপনার অফিস রুমে নিয়ে নেন, ফ্যানের নিচে রাখেন, গরম তখন প্রচুর গরম, হ্যাঁ ওখানে নিয়ে নেন। ওরে আপনার হাসপাতালে ভর্তি করে নিয়ে, হাসপাতালে ভর্তি করার পরে আপনার ও কিছুক্ষণ পরে চলে আসে, সেন্সলেস হয়ে গেছে আর কি। আসার পরে আমরা ওখানে রাতে থাকি, সকালবেলা আপনার ওই রুম থেকেই আমাদেরকে কোর্টে চালান করা হয়। হ্যাঁ কোর্টে চালান করা হয় আপনার, আমাদেরকে আপনার কোর্টে চালান করার পরে ওই হাজতে নিয়ে যায়। হ্যাঁ হাজতে নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে একদিন 2 দিন ছিলাম, একদিন ছিলাম, এক রাত ছিলাম। পরের দিন আপনার 4টা-5টার দিকে আমাদেরকে জামিন করে নিয়ে আসে। আপনাদের জন্য বাইরে কাজ করতেছিল কে, কোনো লয়ার ধরা? ওর ভাই ছিল, আমার ভাই ছিল, সবাই মিলে লয়ার ধরে কাজ করছে আর কি। সাথে সাথে বের হয়ে আসলাম। আসার পরে আপনার এই হইলো, কেস করছে আপনার ওই আমার ওয়াইফ আর ওয়াইফের যে আপন 2 ভাই, এদের কিন্তু ওরা অতটা সলভেন্সি না। বাদী কে মামলার বাদী হচ্ছে আপনার ওয়াইফ, আমার ওয়াইফ, কিন্তু ওরা অতটা সলভেন্সি না। উইথ ডিউ রেসপেক্ট, আমি এখানে একটা কথা একটু ইন্টারভেন করছি। মামলাটা এখনো চলমান অবস্থায় আছে। এটা আজকের এই অনুষ্ঠানে যেহেতু ওনারা এসছেন, ওনাদের নাম পরিচয় সমস্ত কিছুই গোপন রেখে সামাজিকতা কথা চিন্তা করে ওনারা এভাবে পুরো বিষয়টা তুলে ধরছেন। আমাদের জায়গা থেকে যেহেতু মামলাটি চলমান, আমরা বলছি যে এই বিষয়ে কোর্ট যে সিদ্ধান্ত দেবেন, মহামান্য কোর্ট, সেটাই আসলে আমাদের মেনে নেয়া। এখানে আমরা কোনোভাবেই মামলাটিকে ইন্টারভেন করা বা মামলার বিষয়ে কোনো ধরনের কি বলা যেতে পারে সাক্ষী প্রমাণ বা আজকের এই অনুষ্ঠানে তাদের এক ধরনের জবানবন্দি বা এই হিসেবে আমরা অনুষ্ঠানটা প্রচার করছি না। আমাদের মূল টার্গেটটি হলো তাদের জীবনের ভুলগুলো বা তাদের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে গেছে সেটা শুনে আপনারা যাতে করে ভুল পথে না এগোন। মামলাটাই আজকের এই রানার ক্ষেত্রে আমি পড়ি সবচেয়ে বড় ভুল। তারপরে কি হলো? ওদের অত টাকা পয়সা নাই, কিন্তু আপনার ওরই এক রিলেটিভের, সে তার টাকা পয়সা আছে, সেই চালাচ্ছে আর কি। হ্যাঁ চালানোর পরে আমরা আসার পরে আবার বসার পরে আমার ভাই ব্রাদার ওরা আপনার উনি আপনার দিল যে টাকা এবং নারী এই 2টা জিনিস মানুষকে ধ্বংস করে। আপনার একটা প্রস্তাব দিল যে করছে, আমার যে সম্পত্তি আছে এগুলো আপনার না, এখানে একটু আছে, আমার সম্পত্তি যেগুলো আছে এগুলো আপনার আমার ছেলে মেয়ের নামে আমি লিখে দেবো, আর আমার ওয়াইফের নামে একটা জমি আছে আপনার এলাকাতে, ওইটা ওনার ছেলে মেয়ের নামে লিখে দেবে। কিন্তু ওনাদের আমার ওই যে চালাচ্ছে, যে চালাচ্ছে, ওয়াইফের নামে জমিটা কে নিয়েছে? ওয়াইফের নামে জমিটাও ছেলে মেয়ে আমি কিনে দিছি। আপনি কিনে দিয়েছেন? আমি কিনে দিয়েছি। পয়েন্ট রাখবেন প্রিয় শ্রোতা, 17 বছর ধরে মারামারি করে সংসার করে, কিন্তু ওয়াইফের নামে জমি কিনে দিয়েছে। আমি কিনে দিয়েছি। আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে ঘটে, নইলে সংসার করাটা আসলে সম্ভব নয়। হ্যাঁ তারপর আপনার আমি ওটা করার পরে ওনাদের ধারণা যে আমি আপনার যে আমার সম্পত্তি আছে, আমি সম্পত্তি রানাকে যদি লিখে দেই, ওকে, এইটা হলো আপনার ওই যে ওর যে রিলেটিভ যে মামলাটা চালাচ্ছে, ওনার আপনার ভিউ হয়েছে এইটা। আসলে তো এইটা না। হ্যাঁ আসলে তো আমার মনে ওরে কি দেয় না দেয় সেটা আমি জানি, আর ও জানে, আর একমাত্র উপরওয়ালা জানে। হ্যাঁ ও কিন্তু ভালো ইনকাম করে, কিন্তু 200 টাকা যা ইনকাম করে তাও বলে যে হ্যাঁ ওর কোনো ইনকামই নেই, আমার ওয়াইফ চলাচ্ছে, বদনাম চলাচ্ছে, ওর কোনো ইনকামই নেই, ও 2টা যা হয় আমি দিই ওরে। ও এই দিয়ে চলে এইরকম কথাবার্তা সে বলে আর কি। যাই হোক, ওটা ওর কথা, ওটা তো আমার কথা না আর ওরও কথা না। তারপর আপনার সে করলো যে সম্পত্তি লিখে দিতে হবে। তা আমি এর আগে কি করছি, আমি ওসিয়তনামা করছি। যখন আমার এই বউর সাথে আপনার এই 2 বছর 1.5 বছর ধরে মারামারি ফাটাফাটি, তখন আমি ওসিয়তনামা করছি 3 ছেলে মেয়ের নামে। আমি ওসিয়তনামাটা করছি এইভাবে যে আমি মৃত্যুর পরে সেটা কার্যকর হবে, মৃত্যুর আগে আমি এটা ওরা ভোগ দখল করতে পারবে না, এই রকমের যেটা হয় আর কি, আইন অনুযায়ী নিয়ম যে অনুযায়ী যেটা হয় ওইটা করে ফেলছি। তখন আমার ওই মজলিস থেকে আপনার ওই যে পঞ্চায়েত যারা, ওরা ডেকে বললো যে এই যে করতে চাচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি রাজি, যেহেতু আমি তো আগেই করে ফেলছি। আপনার এটা কেউ জানে না, একমাত্র এক ব্যক্তি জানতো, এই রানা। হ্যাঁ ও জানতো যে ওসিয়ত করছি, আর কেউ জানতো না। হ্যাঁ আর আপনার তখন আমার বলার পর ঠিক আছে আমি রাজি আছি। হ্যাঁ যেহেতু আমি আগে করে ফেলছি, আর যদি আমি কিন্তু ওনার কথা শুনতাম না, ওই পঞ্চায়েত যত সালিশি করুক বা যত ভয়ভীতি দেখা, যত পয়সা থাকুক, আমি ওনার কাছে আমি হার মানতাম না। আমি এটা কিছুতেই শিকার হইতাম না, যেহেতু আগে করছি বিদে আমি শিকার হয়েছি যে ঠিক আছে আমি দিয়ে দেবো, আর হলে আমার ওয়াইফেরটাও আপনার বাচ্চাদের নামে দিয়ে দেখ। তারপর আমি বলছি ঠিক আছে দেবো। 2-3 দিন পরে আমি কাগজ পাঠাই দিচ্ছি, ফটোকপি করে কাগজ পাঠাই দিচ্ছি যে আমারটা করা আছে। ওরা বলছে যে এটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ ওরা ওদের দিক থেকে বলতেছে যেটা অ্যালাউ না। কেন অ্যালাউ না? যেহেতু এটা এভাবে হবে না, ডাইরেক্টলি লিখে দিতে আমি কেউ প্রশ্নই আসে না। এই ওসিয়তনামা থেকে আকার ইকার চেঞ্জ হবে না। হ্যাঁ কিচ্ছু চেঞ্জ হবে না, আমি যেটা করছি এইটাই। কেন আমি আপনার কথা মতো আমি কেন আমার সম্পত্তি লিখে দেবো? কেন? আমি তো এটা স্বেচ্ছায় দিয়ে দিছি, মৃত্যুর পরে সেটা কার্যকারী হবে, আমি কেন এটা করতে যাবো? তখন সে আমার প্রশ্ন করলো, তাহলে তোমার ওয়াইফেরটা তুমি কেন হেবা করতে গেলা? আমি কিছু বলি না, আমার ভাই ব্রাদার, ওনার ভাই ব্রাদার যাই করছে, আমি বলিও না হেবা করো বা কেউ চেত করো, কী করবা সেটা ওনাদের ব্যাপার, ওনারা কীভাবে কী করছে আমি জানি না, আমি জাস্ট টাকা দিয়ে দিছি শুধু যে করো, ঠিক আছে।
তারপর আপনার এইভাবে করার পরে এই ডিসিশনে আসার পরে আমার ভাইরে আমার ওয়াইফরে ওনার বাপের বাসা থেকে নিয়ে আসে। মামলা কিন্তু চলতেছে, হ্যাঁ নিয়ে আসছে এই জন্য যেহেতু কাছাকাছি থাকলেই হবে, হয়তো মিউচুয়ালে যাবে বা মিট হয়ে যাবে। মামলা চলছে মানে আপনারা হাজিরা দিচ্ছেন? হ্যাঁ আমরা হাজিরা দিচ্ছি, কিন্তু সে আসার পরে আপনার মামলা উঠবে না। কথা ছিল যে মামলাটা উঠবে, হ্যাঁ মামলাটা উঠিয়ে দেবে, মামলা উঠবে না। মামলা কেন উঠবে না? আমি আপনার ওর সাথে আমি বাইরে চলি, কথা বলি, এটাও করতে পারবো না। মেয়ের বিয়ে মাঝখানে কি হলো, মেয়ের আমের আংটি পরানো ছিল, আংটিটা আপনার ফেরত দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে এঙ্গেজমেন্ট থেকে সরে আসলাম। আচ্ছা, এবং আপনারা সিদ্ধান্ত নিলেন যে না ঠিক আছে বিয়ে করবো না, দেখে দেন ওনাকে দেন। এটা যে জেল থেকে এসে আমি বলছি, আমার ফ্যামিলিও বলে নাই, কারণ আমি বলছি যে এঙ্গেজমেন্ট আমি এই ফ্যামিলিতে বিয়ে করার প্রশ্ন আসে না, এরকম মেয়ের বিয়ের প্রশ্ন আসে না, যেন আমি এইসব ফ্যামিলিতে বিলং করবো না কোনো সময়। তারপর আমি অফার দিচ্ছি আমার ফ্যামিলিকে, ওনার ফ্যামিলিকে, যে মেয়ের আন্টি ফিরানি আমার টাইম। আবার বলছি যে আপনি যা কালকে সন্ধ্যায় আসছি, পরের দিন সন্ধ্যার কথা বলছি, কালকে যে বিকেল আন্টি ফিরানি নিয়ে আসবেন, আমি যেটা দিচ্ছি এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই পরিণতিতে যাওয়ার আগেই আপনার কি অনুমান করাটা উচিত ছিল না যে এরকম একটা পরিণতিতে আপনার চাইতে হতে পারে? তার আগেই কি আপনি পরে যদি আমি দিতে পারি তো হ্যাঁ আমি দিতে পারলে আমি করতে পারি। এখানে আমার সব কিছু মান সম্মান সব নষ্ট হয়েছে। আমি যদি আরেকটা ফ্যামিলিতে যাই বিয়ে করি, তখন এক পর্যায়ে ঘটনাগুলো শুনবো, তখন তো আরো পেইনফুল হয়ে দাঁড়াবে জিনিসগুলো। ফাইন, এটা পয়েন্ট। আপনি এখন শাখের করাতের মতো, আপনি এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। মেয়ের জন্য আমার জন্য, এক্স্যাক্টলি, মেয়ের জন্য আপনার জন্য। এটা আমি বলি এখন যদি ফ্যামিলি কনভিন্স করে সবকিছু ঠিক রেখে দিতে পারে, আমি এখন রাজি আছি, আমি এটা বলি না। কিন্তু আপনি বলেন ঠিক আছে, আপনার ওপিনিয়ন ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এত কিছুর পরে ওখানে গেলেও যে আপনি ভালো থাকবেন, এটা নিশ্চয়তা কোথায়? আর অন্য ফ্যামিলিতে গেলেও ভালো থাকবো না আমি, এখন আমি যেটা বুঝছি না, এখানে এটা বলাটা মুশকিল, তাহলে তো মানুষ বাঁচতেই পারবে না পৃথিবীতে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি এরকম একটা ঘটনা আপনি ঘটানোর পরে আপনি ফ্যামিলিতে বিয়ে করবেন, এরপরে আপনারা যখন সংসার জীবন শুরু করবেন, আপনার ওয়াইফ যখন টুকটাক ভুল করবে, আপনি তাকে এই বিষয়গুলো নিয়ে খোটা দেবেন না, এর নিশ্চয়তা কোথায়? উই আর হিউম্যান বিইং, আমরা অতীত সহজে ভুলে যাই না। এবং বিয়ের আগেই আপনারা এঙ্গেজমেন্ট করার পরে যে জিনিসগুলো ফেস করেছেন, আপনি এই রাগগুলো যে আপনার ওয়াইফের ওপর তুলবেন না ভবিষ্যতে, তার নিশ্চয়তা কোথায়? আমি যেগুলো বলতেছি সেগুলো কিন্তু আমাদের জীবনে ঘটে। আমি ধরে নিলাম আপনি খুব ভালো মানুষ, এগুলো আপনার জীবনে ঘটবে না। সো যদি ঘটাইতে বাধ্য করে তাহলে ঘটবে, আমি নিজে ঘটাবো না। না, ঘটাইতে বাধ্য করাবে কি করাবে না সেটা সিচুয়েশনাল ডিমান্ড। আর দ্বিতীয় সব কিছুর ঊর্ধ্বে হলো মেয়েটার বয়স 17 বছর ছিল ওই মুহূর্তে, এখন কত হয়েছে আমি জানি না, এখন 19 চলে। তো 17 বছর বয়সের একটা মেয়েকে নিয়ে আপনারা যেটা করেছেন সেটা লিগেল ছিল না ইলিগেল ছিল, এই প্রশ্নই তো উঠবে না রাষ্ট্রীয় পক্ষ থেকে। আপনারা যা করেছেন সবই অবৈধ। এঙ্গেজমেন্টগুলো কোনো কোশ্চেনই উঠবে না। এবং তাকে নিয়ে থানা পুলিশ হয়ে যাওয়া, এত কিছু হয়ে যাওয়া, এটা তো খুব ভয়ানক ব্যাপার, তাই না? এর আগে আমার প্রশ্ন হচ্ছে কি, মানে আমি তো ওনার এখানে যাই, আমি জোর করি না যে বিয়ে করবো, আমি নর্মালি বলছি, ওনারা অ্যাকসেপ্ট করছে, ওনারা ছেলের মতো করে গড়ে তুলছে, এখানে আমি তো কোনো ফোর্স করি না কোনো কিছুতে বিয়ে করতে হবে, বিয়ে কেন দিবেন না। কিন্তু ওনারাও তো আপনাকে জোর করে রাখেনি এখানে। আমার পয়েন্টটা হচ্ছে যে কিছু জিনিস বুঝে থেকে সরে যেতে হয়। উনি তো আপনাকে ওনার জীবনের যত গল্প আছে সব গল্প ওনাকে বলেছে স্টিমারে বসে, তাই না? তার মানে নিশ্চয়ই এটা বলেছে যে ওনার সঙ্গে ওনার ওয়াইফের সম্পর্কটা ভালো না, এটা আপনি জানতেন? অবশ্যই আপনি জানতেন। ওনার ওয়াইফ আমার কাছে বলছে সব, আমাদের 17 বছরের কাহিনী সব বলছে না, আপনি জানতেন। তো জানার পরে আপনি এই সিদ্ধান্তটা আপনার অনেক আগেই নেওয়া উচিত ছিল যে আমি যদি এই ঘরে পাড়া দিই, তাহলে আমার সব কিছু ভুলে গিয়ে পাড়া দিতে হবে, সব কিছু ভুলে গিয়ে তাদেরকে ম্যানেজ করতে হবে, এবং আমার মান ইজ্জত সম্মানের দিকে তাকালে চলবে না। এরকম ঘটনা ঘটতে পারে আমাদের লাইফে। আর যদি আপনি মান ইজ্জতের দিকেই তাকাবেন, তাহলে তো আপনার অনেক আগেই এখান থেকে সরে যাওয়া উচিত ছিল, বিকজ আপনি ম্যাচিউর। আপনাকে আমি প্রশ্নটা করতেই পারি, আপনি অনেক ম্যাচিউর, আপনি খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, খুব ভালো একটা সাবজেক্ট আপনি পড়াশোনা করেছেন, ইউ লুক ভেরি স্মার্ট। তো ওই জায়গাটা থেকে তো আপনার সরে যাওয়া উচিতই ছিল। এবং মেয়েটার সঙ্গে আপনার সম্পর্কটা এমন পর্যায়ে চলে যায় নাই আপনার কথা অনুসারে, ঠিক আছে লাভ করতেন, বুঝলাম, কিন্তু বিষয়টা তো এরকম ছিল না যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না বা সে আপনাকে ছাড়া বাঁচবে না, তাহলে তো আপনাদের সম্পর্কটা এরকম কাটা পড়তে পারত না। প্রেস্টিজ হয়ে দাঁড়াছিল, ফ্যামিলি সবাই জানে বিয়ে হয়ে গেছে, তো প্রেস্টিজটা কোথায় গেল এখন? প্রশ্ন ছিল আমার কাছে, প্রেস্টিজটা কোথায় গেল? আমি কিন্তু এই কথাটা একটু আগে বলেছিলাম যে এই ছোট ছোট প্রেস্টিজ ঢাকতে গিয়ে, সমাজের কথা চিন্তা করতে গিয়ে এটাকে এমন বিস্ফোরা বানাই ফেলি আমরা, তো ফাইনালি যখন এটা বাস্ট আউট হয় তখন আর প্রেস্টিজ থাকে না, তখন জীবনে টানাটানি শুরু হয়ে যায়। তখন আমার একটা চিন্তাধারা ছিল, মেয়ের মা বলে যে বিয়ে দেবে, মেয়ে তো আমার এই পর্যন্ত কোনোদিন ফোন দিয়ে বলে না, তোমার আগে বলে না, খুবই বলে না তোমাকে বিয়ে করবো না, তুমি সরে যাও। মেয়ে কোনোদিন বলে, ইভেন লাস্ট 2 সপ্তাহ আগে মেয়ে আমাকে ফোন দেয় না, 2 সপ্তাহ 10 দিন আগে বলতেছে তোমাকে বিয়ে করবো না, আমার ফ্যামিলিকে বলছি আপনার ছেলেকে বিয়ে করবো না। তখন আমি বলছি হ্যাঁ বিয়ে করবো, আমি ওর সাথে সাথে ওর ফ্যামিলির ওর ফুফা সবাই বলে দিচ্ছে, মেয়ে যদি বলছে বিয়ে করবো না, এখানে বিয়ে করার প্রশ্ন আসে, আমি বলে দিই সাথে সাথে উত্তর। রানা, আপনার কাছে আমি যাওয়ার আগে শাহিন সাহেব আপনাকে আরেকবার একটু সুযোগ দিই, সেটা হচ্ছে যে এন্ডিংটা কি দাঁড়ালো। আমি কিছু কোশ্চেন করবো এবং কোশ্চেন জায়গা থেকে আনসার দিলে আমরা বুঝতে পারবো। আপনার ওয়াইফকে আপনার সঙ্গে থাকেন এখন? না, এখন নাই, উনি এখন থাকে না। কতদিন যাবত থাকছেন? এক সেকেন্ড, উনি আপনার এর পরে ওই মীমাংসার পরে
উনি 2 মাস ছিল আমার বাসায়। আচ্ছা, মীমাংসাটা হয়েছিল যে ঠিক আছে আমি হয়ে গেছে, মামলা উঠে নেবে, মামলা শেষ হবে না, মামলা তুলে নিব এবার। হ্যাঁ, না মামলা উঠে নাই, মামলা ওঠেনি, মামলা উঠাবে না, মামলা উঠাবে না, সে উঠাবে না। এই জন্য কি কারণে মামলা কেন উঠাবে না জিজ্ঞেস করছে। আমি তো ওনার সাথে কথা বলি না, আমার ভাই ব্রাদার জিজ্ঞেস করছে কেন উঠাবে না, যেহেতু আমরা মিউচুয়াল করে আসলাম, তোমার মামলা মাথায় নিয়ে ঘরে উঠিয়ে দিয়ে আসলাম, এটা কেউ করে না। তারপর আমরা মানবতার দিকে তাকাইয়ে তোমার ঘরে উঠিয়ে দিলাম, এটা তো তোমার উচিত ছিল মামলাটা উঠানো। তোমার যে যা বলে বলুক, তোমার পাওয়ারফুল আত্মীয় বলুক বা তোমার ভাই ব্রাদার বলুক, যেই বলুক, তোমার তো উচিত ছিল এটা, সে এটা করে না। হ্যাঁ, আমার তো মামলাটাই এখন চালান, হ্যাঁ আমার তো চালান মামলাটা। সে আপনার ভাই তো এখনো ওর সাথে চলাফেরা করে, ওঠা বসা করে। হ্যাঁ ওর সাথে এখন মামলা এই ঝুলন্ত মামলা, ওর সাথে বাহিরে সে চলতে পারে, বাইরে কথা বলতে পারে, এক জায়গায় চা খাইতে পারে, আড্ডা মারতে পারে। তার মানে তো তোমার এইটা না, এটা তো কোনো না সমাধান না। তার কিসের সমাধান হইলো, তোমার সাথে মিউচুয়াল হইলো কিসের? এই ব্যাপারে তর্ক করছে। যাই হোক, সে উঠাবে না। কিছুদিন আগে আমার এক বোন থাকে আপনার একটু এই এক জায়গাতে থাকে আর কি, আমি নামটা বললাম না। যাই হোক, ওখানে আপনার বেড়াইতে গেছে আর কি। হ্যাঁ, আমার গেছে আপনার ভাবি ছাড়া আর কি। আমি বলছি যে উনি যাবে না, উনি ওনার বাপের বাসায় যাবে, আমার আম্মা আর ওরা যাবে আর কি, 3 জন। হ্যাঁ, কিন্তু উনি কি করছে, উনি আমার বাসা থেকে বলছে যে তার ভাইয়ের বাসায় যায়। আসলে সে ভাইয়ের বাসায় যায় নাই, ওরা গেছে ওই গাড়িতেই, সে আবার আরেক জায়গা দিয়ে আপনার ওই একই গাড়িতেই সে ওই একই জায়গাতেই গেছে। হ্যাঁ, আমার ওই বন্ধু লোবের কাছেই বেড়াইতে গেছে আর কি, আমার বন্ধু লোবের কাছে বেড়াইতে গেছে। আচ্ছা শাহিন সাহেব, আমি একটা কথা বলি, এই ফ্যামিলি কেমিস্ট্রি জায়গাটাতে আপনি যখন ঘটনাগুলো নিয়ে আসবেন, এটা আসলে শেষ হবে না, এটা নেভার এন্ডিং, এটা একটা চলতেই থাকবে। আমি জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটা শেষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। লাস্ট কথা আপনার এখানেই শেষ প্রায়। তারপর উনি আমি তখন আপনার করলাম যে আমি যাইতে নিষেধ করলাম, যাইতে যাওয়ার নিষেধ করার পরও আপনি আমাকে করার পরে সে আপনার কেন গেল ওখানে, আবার ওখানে ফোনে গালাগালি ফেললাম। গালাগালির পরে আমার এই বন্ধু লোভে বললো যে ঠিক আছে, সে আর বাসায় যাবে না, সে তার বাপের বাসায় যাবে, তোমার বাচ্চা কাচ্চা মা তোমার বাসায় যাবে। হ্যাঁ ঠিক আছে, ওরা ওইভাবেই চলে আসলো। আসার পরে সে তার বাপের বাড়িতে আছে এখন। হ্যাঁ, আমরা আমার বাচ্চা কাছে আমরা বাসাতেই আছি আর কি। আচ্ছা, তো আপনার বাচ্চা কাচ্চা এখন আপনার সঙ্গে আছে? আমার সঙ্গে আছে। আপনার মাও আপনার সঙ্গে আছে? আচ্ছা, তো আপনার মেয়ের সঙ্গে আপনি কথা বলেছিলেন এই বিষয়টা নিয়ে? আপনার মেয়ের বয়স যেহেতু 19 বছর। না, মেয়ের সাথে আমি এ ব্যাপারে কথা বলি নেই। আপনার কথা বলি নেই জন্য মেয়ে ওখানে যাইয়া ফোনে ওরে এবং ওর বাবা মা বোনকে সবাইরে আপনার বলছে যে আপনার ছেলের সাথে আমি বিয়ে বসবো না, আর আপনার ছেলের নামে আরও মামলা দেবো, এই করবো সেই করবো। তখন আমি আর করিনি। আবার চিন্তা করলাম যে এখন বাসায় আসলে যদি আমি আবার এখন ওর সাথে একটা কথা উল্টো পাল্টা বললে ওরে হয়তো রাগের মাথায় একটা থাপ্পড় দিলাম, চড় দিলাম, ও মন খারাপ করবে। এক্স্যাক্টলি, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনার রাগ অনেক বেশি। জি, আপনার রাগটা অনেক বেশি। আপনি যদি মেয়ের সঙ্গে যদি সুন্দর করে বসে যদি তাকে বুঝান যে মা তুমি যদি বিয়ে না করতে চাও ঠিক আছে বিয়ে করবা না, বাট তোমার ওপিনিয়নটা কি, আপনি তো সেটা জিজ্ঞেস করতেই পারেন। না, জিজ্ঞেস করি না, এই জন্যই যেতে উল্টোপাল্টা বললে তখন আমি হয়তো একটা কিছু বললাম, ও আবার একটা রাগের মাথা আমার কিছু বললো, আবার একটা ওরই এখানে একটা চড়থাপড় দিলাম। বা মানে মেয়েও কি এমন যে আপনাকে রেসপেক্ট করে না বা আপনার? না, ওইটা সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, ওইটা সমস্যা নাই। তবে আপনার মেয়ে আমার কখনোই আপনার অভদ্র না, অভদ্র বা এবং খারাপ না। আমি এটা আপনার আচ্ছা, মেয়ে কি আপনাকে সরাসরি বলেছে যে ওকে বিয়ে করবে না? হ্যাঁ বলছে, সরাসরি বলেই দিয়েছে তাহলে? আচ্ছা, তাহলে আপনার আমাকে সরাসরি না, ওরে বলছে, সেইটাই আমি শুনছি। আর আমার ওই বন্ধু লোকের কাছে বলছে যে না, আপনাকে সরাসরি বলেনি। আপনি মেয়েকে কখনো সরাসরি বলেছেন যে মা আমি জিজ্ঞেস করছি? না, আমি বলছি যে আপনি কি কখনো রানার ব্যাপারটা তাকে জিজ্ঞেস করেছেন যে মা আমি যে তোমার জন্য এই ছেলেটাকে পছন্দ করেছি, তুমি কি তাকে পছন্দ করো কিনা? আপনি কখনো সরাসরি তাকে জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করছি, বেশ কয়েকবার জিজ্ঞেস করছি। সে সবসময় বলছে যে তুমি যেটা বলো ওইটা আমি বিয়ে করবো। তাহলে এত বড় ঘটনা ঘটে গেল, তখন আপনি মেয়েকে আপনার এক সেকেন্ড আপনার করছে, ও একটু চালাকি করছে, যেহেতু ও আর মায়ের সবসময় মায়ের কথা এবং মায়ের পক্ষ নিয়ে সে কথা বলতো, আমার সাথে কথাটা হাইট রাখতো। আমি যখনই জিজ্ঞেস করছি বলছে যে ঠিক আছে আমার এই বয়স হইলে আমি বিয়ে করব। কখনোই আমাকে বলে নাই যে ওরে বিয়ে করবে না। আমি এই পর্যন্ত মনে হয় 4-5 বার জিজ্ঞেস করছি, একটা ঘটনা ঘটতে তখনই জিজ্ঞেস করতাম। তারপর আপনার ও কখনোই অস্বীকার করতো না যে আমি বিয়ে। হয়তো আপনার সামনে ইজি ছিল না, হয়তো আনইজি ছিল, হয়তো না ইজি ছিল। এমনকি আমি জেলে থেকে আসার পরেও ওরে আপনার একদিন নিয়ে বসার পরে ও বলছে যে আমি তোমার কখনোই বলিনি যে আমি বিয়ে করবো না। আমি তো বলছি যে আমার বয়স হইলে, সময় হইলে আমি বিয়ে করব। কিন্তু ও আপনার সবসময় ওরে আপনার ওর মামা। আপনি যখন জেলে যান আপনার মেয়ের বয়স কত? বড় মেয়ের এখন আপনার 19 বছর হবে। এই যে জেল খাটার ঘটনা কতদিন আগের? 3 মাস আগে। আপনার মেয়ের বয়স 19 থাকতে আপনি জেলে থাকলেন কিভাবে? এটা আপনার মেয়ের কাছে প্রশ্ন। হ্যাঁ, এটা আমি জানি না তুমি অনুষ্ঠানটা শুনছো কিনা, তোমাকে আমি তুমি করেই বলছি। সেটা হচ্ছে যে তুমি বেঁচে থাকতে, তুমি 19 বছর বয়স হওয়ার পরে তোমার বাবা কিভাবে জেলে থাকে কিংবা তোমার মা কিভাবে জেলে থাকবে, এটা তো তোমার উচিত ছিল যে
তারা যাতে কোনোভাবেই ধরনের স্টেপ না নিতে পারে, অন্তত জেল পর্যন্ত না যায়। ঠিক আছে, মামলা হয়েছে, তুমি তাদেরকে বসে একটা মিউচুয়ালি সমাধানে আসতে পারতা, বাট ট্রাই করতে পারতা। আমি জানি না সিচুয়েশন কতটুকু কঠিন, কারণ যে সিচুয়েশন ফেস করে সেই জানে। তারপরও আমার জায়গা থেকে এটা বলা উচিত, এবং আমার মনে হয় এটা বলা উচিত, কারণ তোমার বাবা জেলে থাকলে তো সেটা তো তোমার জন্য প্রেস্টিজিয়াস ইস্যু, তাই না? সেটা যে ইস্যু করেই হোক না কেন, তাহলে তুমি কেন তোমার মাকে বোঝাতে পারোনি যে না মা, যাই হোক না কেন বাবাকে জেলে দিও না? এতটুকু তো তোমার জায়গা থেকে করা উচিত ছিল। আনফর্চুনেটলি আপনার মেয়ের কাছ থেকে শুনতে পারলে হয়তো বিষয়টা অন্যরকম হয়তো সে বলতো। এখানে তারও নিশ্চয়ই একটা লজিক আছে। তো আপনি জেল থেকে খেটে আসার পরে, জেল কাটা একদিন কাটে না, যেটার কারণে আপনার মেয়েকে যখন ফেস করলেন, আপনার মেয়ের কোনো ওপিনিয়ন ছিল এই জেলে যাওয়ার বিষয়টা নিয়ে? কোনো কিছু না, ওই রকমের কোনই ছিল না, কোনো প্রতিক্রিয়াই ছিল না। না, ওই রকমের তার আপনার অনুভূতি বা ওই যে আপসেট হওয়াটা ওই রকমের তার স্বাভাবিক ছিল। আমি একটা কথা বলি আপনাকে, আমি এত স্টোরি শুনেছি আমার লাইফে, আপনি হয়তো আমার অনুষ্ঠানটা শোনেন নাই, যেটা রানা শুনেছি। আমি যত জানি যে রানা আপনাকে কনভিন্স করেছে আজকে এখানে অনুষ্ঠানে আসার জন্য। আমি এত গল্প শুনেছি আমার এই ক্ষুদ্র জীবনে রেডিওতে, বা এত গল্প শুনিয়েছি। আমি যদি আপনার মেয়েকে নিয়ে যদি জিজ্ঞেস করি যে তোমার কাছে কে প্রিয়, তোমার বাবা না মা, সে একটা পক্ষ বেছে নিবে, ডেফিনেটলি বেছে নিবে। এবং এটা আমার কনফিডেন্টলি বলে এখানে। সন্তানের কাছে হ্যাঁ একটা পর্যন্ত হয়তো সে বেছে নিতে পারে না যে বাবা পছন্দের না মা পছন্দের, যতক্ষণ পর্যন্ত সংসার একটা স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন দেখে দুজন মারামারি করতেছে, যখন দেখে যে এই ঝামেলা হচ্ছে, ওইটা হচ্ছে, এটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এই সন্তানটা আইদার মায়ের পক্ষে চলে যায় অথবা বাবার পক্ষে চলে যায়। এবং আপনি খুব বুঝমান একজন মানুষ, আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার সন্তান যদি মনে করে যে আপনার মধ্যে আপনার আচরণের সমস্যা আছে আপনার ওয়াইফের প্রতি, আপনি আপনার জায়গা থেকে যতটাই রাইট মনে করেন না কেন, আপনি আপনার সন্তানকে কনভিন্স করতে পারবেন না। এটাই স্বাভাবিক। এবং তারা কনভিন্স হতে চায় না। তারা যদি বুঝে থাকে যে ওকে ফাইন, যে আমার বাবা আমার মায়ের গায়ে কেন হাত তুললো, কোনো সন্তান এই নেই, আপনার কোনো বিকল্প নাই এবং কোনো চিন্তা ভাবনা নাই আমি ডিভোর্স দেবো, যেহেতু এত কিছুর পরে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আর একটা অপশন দিচ্ছে এইটা, যদি আপনার আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট যদি কি আপনার রিকোয়ারমেন্ট যদি আপনার ওই ছেলের সাথে বিয়ে শাদী হইতো বা হয়, এক নাম্বার, আর এইটাই আর কি, বিয়ে শাদী হইলে বা হলে আপনার সঙ্গে সংসার টিকবে, নাহলে সংসার টিকবে, কিন্তু সে তার সাথে আমি ঘর সংসার করবো না, বাট আমি দ্বিতীয় বিয়ে করবো। হ্যাঁ, সে থাকবে, তার ওই শুধুমাত্র বাচ্চা কাচ্চার জন্য তাকে বাঁচাই রাখতে হবে। আমার এইটা হলো আমার ডিসিশন। আমি এটা ওর ফ্যামিলিরে প্লাস আমার ফ্যামিলিও জানাই দিছি যে আমি এখান থেকে এইটা হলে এইটা হয়, বিয়ে শাদী হবে মেয়ের সাথে, সে বাচ্চা নিয়ে থাকবে, আমি দ্বিতীয় বিয়ে করব, তার সাথে আমার সাথে ঘর সংসার বা আমি যেটা বুঝি যে আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফের সঙ্গে আসলে থাকবেন না, কিন্তু তারপরেও আপনি একটা বিয়ে করবেন উনি থাকার পরেও। এবং তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে তারপরেও আপনি আপনার ওয়াইফকে রাখতে পারেন শুধু একটাই কারণে, যদি আপনার মেয়েটাকে ওনার হাতে পাত্রস্থ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার লাস্ট কথা, এই শেষ কথা, আপনার শেষ কথা। আপনার শেষ কথা, আমাদের অনেক কিছু বলার আছে, সেটা আমরা বলবো। তার আগে আমি একটু রানার কাছে যেতে চাই। রানা, আপনার সিদ্ধান্ত কি? লাস্ট যখন ওনার মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে বিয়ে বসবে না, তখন তো আমি ওনার মেয়ের মুখ থেকে শুনতে পাচ্ছি যে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের কাহিনী। আমার আপুকেও বলছি, তখন আপু বললো ওনাকে যে তুমি, তোমার বয়স 19 বছর বয়স, বাবা মা কিন্তু সন্তানের কাছে নিউট্রাল থাকে, তুমি এত বড় একটা মেয়ে হয়ে তোমার বাবা এই পর্যায়ে তোমার মিলাতে পারলো না, বলে ওনার মেয়ে বলতেছে না আমি পারি না ম্যানেজ করতে। অথচ মানে উনি আমাকে বলছে কোনোদিন ওর বাবা মারা নিয়ে বসে নাই, ওনার মেয়ে বসে নাই কোনোদিন। তোমরা 19 বছর বয়সে সম্ভব না, বিলিভ মি, আসলেই সম্ভব না। 19 বছরে সেই মেন্টালিটি থাকে না। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন তো আপনার বাবা মাকে নিয়ে আপনি বসতে পারবেন কিনা। আমি আমার জায়গা থেকে চিন্তা করি তো এটা ডিফিকাল্ট, এটা আসলে বলে লাভ নেই। আপনি আপনার সিদ্ধান্তের জায়গায় বলেন যে আপনি কি সিদ্ধান্ত। উনি খুবই অনেস্ট মানুষ, উনি যেটা করতেছেন সেটা ভুল করতেছে না, সঠিক করতেছে সেটা অন্য হিসাব, বাট উনি ওনার মনে কোনো কিছু গোপন রাখে নাই, উনি যা অনেস্টলি বলে দেওয়ার বলে দিয়েছে। সেখানে আমরা অনেক কথা বলবো, কিন্তু আপনি আপনার জায়গাটা বলেন। আমি শেষ করি। তারপর এভাবে কথা হয়েছে আমার আব্বুর সাথে, আমার আপুর সাথে, আমার সাথেও, হ্যাঁ মেয়ে বিয়ে বসবে না, আমি বিয়ে করবো না, এরকম হয়েছে। আচ্ছা, তারপর আমি আবার বলছি যে তোমাকে আমি যখন শুনছি এরকম চাপাতে বিয়ে করতে চায় না, কিন্তু এখন তোমাদের ডিসিশন কি দাঁড়াইছে, তুমি যদি আমার কাছে বিয়ে না বসো, না মেয়েকে বলছি তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দিবে, বলতেছে ডিভোর্স হোক, তাতে তোমার কি, তুমি তোমার মতো চলে যাও। এখন মেয়ে বলতে তুমি তোমার মতো, এখন ডিভোর্স হোক যা খুশি হোক, তাহলে আমার দেখার বিষয় না, এখন আমি আমার মতো চলে যাবো। ডিভোর্স হোক অথবা সংসার ঠিক হোক না হোক আমার দেখার বিষয় না, যে তুমি আমাকে বলে ওনার বিষয়টা বাদ দেন। আপনি ভদ্র মহিলাকে মানে যিনি ওনার মানে মেয়ে, তাকে আপনি একটু আগে বলছিলেন যে আপনি এখনো বিয়ে করতে চান। আপনি এত কিছুর পরে আপনার ওপিনিয়নটা কি এটা যে আপনি এখনো তাকে বিয়ে করতে চান, মানে বিয়ে করেই ছাড়বেন বিষয়টা এরকম নাকি না হলো এরকম? এখন এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, উনি যে কথা বললো, এখন যদি ওনাদের সংসার টিকানোর জন্য বিয়ে করতে হয় আমি বিয়ে করবো না। এক্স্যাক্টলি, আমার মনে হয় সংসার টিকানোর কথা ভুলে যান আপনি। না, আমি অ্যাকচুয়ালি লিগ্যাল ভাবে বিয়ে করতে চাই না এখানে, মানে আপনি আসলে চান না বিয়েটা করতে, মন থেকে চায় না, কিন্তু আপনি চান যে সংসারটা টিকে থাকার জন্য হলো। ওই প্রেক্ষিতে ওই বিষয়টা নিয়ে আমি এখন ওনার সঙ্গে কথা বলতে চাই। আপনি দেন প্লিজ, ওনাকে মাইক্রোফোনটা দেন। একটা যেটা হচ্ছে যে আমি আপনার বয়সের তুলনায় অনেক খাটো, মানে অনেক খাটো বলতে যেটা বোঝাচ্ছে অনেক ছোট, রাইট? অর্ধেক বয়স হয়তো বা হবে।
না, অর্ধেক হবে না, তার চেয়ে একটু বেশি হবে। এক আর 2 নম্বর যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি আমার মুরব্বী বয়সের, হ্যাঁ, আমি আপনাকে কোনো উপদেশ দিব না, প্রশ্নই ওঠে না, সেটা তো আমার অনুষ্ঠানের প্যাটার্নও না। কিন্তু পুরো গল্পটা শোনার পরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় না আপনি ভুল করতেছেন? আমি ভুল কোনটা করতেছি, আমি হ্যাঁ ভুল যে করি নেই এটা না, আমি ভুল কিছু কিছু তো করছি, কিছু কিছু জায়গাতে আমি ভুল করছি, কিন্তু আমার কথা হলো যে আমার চেয়ে তো ভুল আমার চেয়ে ভুল করছে আমার ওয়াইফ বেশি, আমি এটা মনে করি। আমি ভুল যে করি না এটা কথা না। আপনাদের দুজনের ব্যাপারে আমাদের কোনো সেই নাই, আপনারা সংসার করবেন কি করবেন না সেটা আপনাদের সিদ্ধান্ত, ঠিক আছে? আমরা সেখানে ইন্সপায়ারও করতে পারি না, আমরা সেখানে আপনাদেরকে থামাচ্ছিও না। আপনারা দুজন মিলে সিদ্ধান্ত নেন আপনারা সংসার করবেন কি করবেন না। এত কিছুর পরে সংসার টেকে কিনা সেটা নিয়েও আমরা কিছু বলতে চাই না। অনেক কিছুর পরে সংসার টেকে আবার একটু ঠুঙ্কো জিনিসই সংসার ভেঙে যায়। সুতরাং এত কিছুর পরে আমি একটু প্রশ্ন করি আপনাকে, এত কিছুর পরে কি আপনি এখানে আপনি মনে করেন যে আপনি সংসার করতে পারতেন? আপনাকে যদি আমি বলি আপনি করতেন, বা আরো এই 16 কোটি আপনার মানুষ, আমাকে যদি আপনি এই প্রশ্নটা করেন তাহলে আমি বলতাম হ্যাঁ আমি ডেফিনেটলি সংসার করতাম। কেন করতাম আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে আমার ফার্স্ট কনসার্ন হচ্ছে আমার সন্তান, রাইট? আপনার 3টা বাচ্চা এবং এই 3টা বাচ্চাই হচ্ছে আপনার পৃথিবী। প্রথম জায়গায় আপনি চান যে কোনোভাবে হোক তারা হ্যাপি থাকুক, নইলে আপনি ওয়াসিয়তনামা করতেন না, রাইট? আমি ডেফিনেটলি বুঝতে পারছি আপনাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক আপনি এবং নানার মধ্যে, কিন্তু প্রায়োরিটির জায়গা যদি নির্ধারণ হয়ে যায় তাহলে আপনার সন্তানরা ফার্স্ট আসবে। ধরে নিলাম আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক খুবই খারাপ সম্পর্ক, কিন্তু সেটা 17 বছর ধরে রান করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেটা আপনার সন্তানের ভালো থাকার জন্য প্রয়োজন। আপনি সেকেন্ড বিয়ের কথা চিন্তা করতেছেন, তারপরেও আপনি তাকে রাখতে যাচ্ছেন কারণ আপনার সন্তান। তাহলে আপনার সন্তানের কথা ভুলে যাননি? তাহলে সেই সন্তানকে ভালো রাখার জন্যে যদি আপনার ওয়াইফের সঙ্গে সংসার করতে হয়, আপনার সন্তানের মুখে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, আপনি কেন ওইখানে সেকেন্ড থট দিবেন? অবশ্যই আপনার সংসারটা টিকে রাখা উচিত। আমি হলে তাই করতাম, আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন। এখন আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন না করেন সেটা অন্য হিসাব। আমি আমার সন্তানের জন্য এতটুকু করা উচিত, এটা আমি মনে করি। 1 2 নম্বর সেটা হচ্ছে, এবার যদি ওর পয়েন্টে আপনি আসেন, আপনি চান না কোনোভাবেই তার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আপনি তাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, আপনি মনে করেন যে আপনার জন্য সে অনেক বেশি সাফার করেছে, সে কারণে আপনার তার প্রতি একটা আছে। আমার মনে হয়, মানে আমার জায়গা থেকে যদি আমি বলি, আপনি যদি সত্যিই তার ভালো চান তাহলে আমি মনে করি আপনার ফ্যামিলিতে তাকে জড়ানো উচিত না। এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ও তো ছাড়বে না, আমি তো জানি ও আপনার তো ছুটতে চায় না, আমি তো যতটুকু, এটা যদি ও ছুটতে না চায় তাহলে আপনার উচিত তাকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে ছোটানো, এবং আপনার সম্পর্কের জায়গাটা সারা জীবন ভালো থাকুক, সারা জীবন বন্ধুত্বপূর্ণ থাকুক, সারা জীবন শ্রদ্ধার থাকুক, ভালোবাসার থাকুক, এই জায়গাটা রাখার জন্য আপনার উচিত না আপনার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়া। এটা আমি যদি বলেন আমাকে প্রশ্ন করেছেন তাহলে আমি উত্তরটা দিব প্রেজেন্টারের জায়গাটা থেকে না। শিওর, আপনি মাইক্রোফোনটা দেন। বলে যে বিয়ে দিব না, আমি কোনোদিন বলবো না, সেকেন্ডবার জিজ্ঞেস করে পিছু ডাক দিয়ে কেন বিয়ে দিবে না, কোনোদিন না, অতীতেও বলি নাই, ভবিষ্যতে বলি না, বর্তমানে বলবো না। ইমোশনের কথাবার্তা, কিন্তু আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন, এত কিছুর পর একটা মেয়েকে আপনি বিয়ে করবেন, তারপর আপনার ভবিষ্যৎ, উনি যে বলতে ছুটতে চাচ্ছি না, এটা রং কথা। উনি যদি বলে বিয়ে দিব না, আমি কোনোদিন জিজ্ঞাসা করবো না কেন বিয়ে দিবে না। আচ্ছা সেটা ঠিক আছে, সেটা ফাইন, কিন্তু উনি যদি বিয়ে দিতে না চায় আপনি অন্যের প্রতি অখুশি হতে পারবেন না। আমি আমার মতো চলে যাবেন, আমার মতো থাকবো, আমি আমার মতো স্বাভাবিক সংসার জীবন যাপন করবো। এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় না ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট করাটা কোনো উচিত হবে আপনার। আপনি ঠিক আছে কষ্ট পাবেন, আমি বুঝতে পারছি, এত কিছু হলো, সাফার হলো, কিন্তু সেখানে আপনারও অনেক ভুল আছে। এই ভুলের জন্য উনি শুধু দায়ী না, আপনারও অনেক ভুল আছে। এবং আমি আপনাকে যদি কয়েকটা কোশ্চেন করি, আপনি সেগুলোর কোনো খুঁজে পাবেন না। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি তাকে অফার করেছেন জামাই হিসেবে, আপনি তার কাছে কেমন, সেটা এক পর্যায়ে রাজি হয়েছে বা অমুক করেছে টমুক করেছে, ঠিক আছে, কিন্তু এত কিছুর পরে ঘটনা যখন আপনি দেখছিলেন যে একটা কিছু ঘটতে পারে, একটা ভয়ানক রকম জায়গায় যেতে পারে, প্রথম কথা হচ্ছে আপনার এঙ্গেজমেন্টে যাওয়ার জায়গাটাই ঠিক হয়নি, যেটা কেউই রাজি ছিল না। আপনি এক ধরনের জোর জবরদস্তি করুক বা যেভাবেই হোক না কারণ রাজি করিয়েছেন, এঙ্গেজমেন্টে যাওয়াটাই ঠিক হয়নি। আপনি তখন এঙ্গেজমেন্ট করছেন যখন মেয়েটার বয়স 17 বছর, রাইট? আমি কি ভুল বলেছি? আচ্ছা, তো 17 বছর বয়সের মেয়ের সাথে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে, আপনি MBA করছেন সেই সময়, আপনি কেন এঙ্গেজমেন্টে যাবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ঠিক আছে এঙ্গেজমেন্ট করে আপনি যদি মনে করেন যে ঠিক আছে মেয়েটাকে আমি আমার কাছে ফ্যামিলিগতভাবে পরিচয়ের একটা বিষয়, তাহলে এঙ্গেজমেন্টে কেন গেলেন? আপনি কেন বিয়ে করলেন না? আপনার যদি সামাজিকতাই সমস্যা হয় তাহলে আপনি বিয়ে কেন করলেন না? নাম্বার 2, যদি আপনাকে সেই সামাজিকতার জায়গায় এঙ্গেজমেন্ট আপনাকে একটা সিকিউরিটি দেয়, সেই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলা তো মাত্র 1 মিনিটের ব্যাপার, তাহলে সেই এঙ্গেজমেন্ট কোনো ব্যাপারই না, বরং আপনি একটা জটিলতা তৈরি করলেন, রাইট? ওই ফ্রেমের মধ্যে যদি যাওয়াটাই আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি তাকে বিয়ে করে ফেলতে পারতেন, এখন বিয়ে আপনি করতে পারেন না। এক্স্যাক্টলি, বিয়ে আপনি করতে পারেন না বিকজ মেয়েটার বয়স হচ্ছে 17 বছর। তো 17 বছরের, এখন আমার কথা হচ্ছে এঙ্গেজমেন্ট তো কোনো কিছুই না, এটা তো যে কোনো সময় ভেঙে যেতে পারে না। তখন ওনাদের ফ্যামিলি, যে ওনার মেয়ের ফুফারা কি খাইয়া ছিল, খালু বাবা ছিল, ওরা বলছিল বিয়ে করার জন্য, আমি রাজি ছিলাম না, ওরা বিয়ে দিতে তখন রাজি ছিল। রাইট, 17 বছরের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন না বিকজ আমি বলছি আমি আমার জব নিয়ে আমি এখন বিয়ে করব না, আমি কথা বলছি, ওরা বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল,
যখন এনগেজমেন্ট বলে বিয়ে দিয়ে দিই, তাহলে আমি বলি না, আমি জবলেস অবস্থা। বরং আপনার যেটা উচিত ছিল যে কোনো কিছুই ছাড়া সম্পর্কটা টেকে কিনা সেটা টেস্ট করা। একটা মানুষের সাথে আপনি বছরের পর বছর স্টে করবেন, বছরের পর বছর থাকবেন, সেই মানুষটাকে আপনি শুধু এই লিগ্যাল ফ্রেমওয়ার্কে বেঁধে সারা জীবন কাছে রাখবেন, এটা তো মানে আমি জানি না মানে এটা কীভাবে সম্ভব যদি অন্তরের টান না থাকে। এটা তো হয় না আসলে। আপনি যাকে মা ডাকছেন সে আপনাকে জেল খাটাইছে, সে যদি একটা মিনিটের জন্য ফিল করতো যে সে আমার সন্তানের মতো, তাহলে আপনাকে কখনোই জেলের ভাত খাওয়াতে পারতো না। এক্স্যাক্টলি। তাহলে আমি 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 প্রসঙ্গটা কেন এনেছি? আমি প্রসঙ্গটা এই কারণে এনেছি যে লিগেল ফ্রেম দিয়ে সবসময় কোনো কিছু হয় না। জীবনে খুব ভয়ঙ্কর বিপদ থেকে কোনো মহিলাকে মা ডেকে ওখান থেকে উদ্ধার পাওয়া যায়। মা ডাকটা এত সফট একটা ডাক, তো উনি আপনাকে ফিল করেন এই মা ডাকের পরেও, তার মানে ওই ধরনের সম্পর্কটা ছিল না, খুব স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, ওনাদের ফ্যামিলিগত। তো আমার কথা হচ্ছে এত জটিলতার পরেও কেন আপনি সেখানে স্টে করতে যাবেন? কেন আপনি সেখান থেকে কুইট করলেন না? কোশ্চেনটা থাকেই, কিন্তু আপনার উচিতই হবে না এখানে জানানো। এটা হচ্ছে বিষয়। ফার্স্টে যখন মানে আমি ফ্যামিলিতে স্টে করছি, মানে খুবই যত ডিপলি ঢুকতেছি তখন আর বুঝতে পারছি ফ্যামিলি সিচুয়েশনটা কীরকম। আমি তো ফার্স্টে বুঝি না যে ফ্যামিলির ভিতরে এরকম ওনাদের। যত ডিপলি যাচ্ছে ততই দেখতেছি আমি মানে আর কি অবস্থা, আমি নিজে ফিল করতেছি, যেটা যে ফিল করে আসছি। আমি ফার্স্টে বুঝি না, ফার্স্টে এরকম বুঝলাম কোনো সময় ফ্যামিলিতে আমি। যাই হোক, আমার মনে হয় শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে। আপনি এখনও যতটুকু ফেস করেছেন সেটা হয়তো ভবিষ্যতের চাইতেও আরও অনেক কম। সো আমার মনে হয় আপনার এখান থেকে কুইট করাটাই বেটার। নাম্বার 1, শাহিন সাহেব, আমি আপনাকে যেই জায়গাটায় আপনি আমাকে প্রশ্নটা করেছিলেন, আপনি আমার কাছ থেকে উত্তরটা পেয়েছেন। আমি মনে করি এটাই বেস্ট সলিউশন। এবং সব কিছু ভুলে যান, সাইড করে যান আপনার সন্তানের জন্য। কারণ আমি আরো একটু এই করবো যে আমার ভুল কোথায়, আমার ভুলটা আপনি বলেন যে আমার ভুলটা কোথায়, আপনি ধরতে পারছেন কোথায় ভুলটা। আপনার ভুলটা হচ্ছে যে, এটা আমি রেডিওতে ভাবে বলাটা উচিত হবে কিনা জানি না, আপনার বাচ্চা নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই মহিলার সঙ্গে আপনি সংসার করবেন কি করবেন না। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। বাচ্চা নেওয়ার আগে এটা আমাকে আরো একজন বলছে, আপনার যে আপনার মামলা চালায় সে বলছে যে যখনই বিয়ের বাচ্চা যদি প্রশ্ন করে আপনাকে যে তুমি আমাকে একটা বেটার লাইফ দিতে পারবা না, তাহলে তুমি আমাকে দুনিয়াতে নিয়ে আসলা কেন, আপনি বাচ্চাকে কি অ্যান্সার দিবেন? আপনার বাচ্চা তো একটা না, আপনার বাচ্চা তিনটা বাচ্চা। আমার ওয়াইফ যে এটা করছে, এটা কি কোনো স্বাভাবিক মানুষ বা কোনো আপনার কোনো ওয়াইফ কোনো স্বামীর এগেনস্টে এই রকমের কাজ না? এটা আমি কাউকেই, আপনি স্টিল আপনার স্ত্রী, আমি আপনাকে অভিযোগ করছি না, তাকেও করছি না। আপনাদের দুজনের কাউকে যদি আমি ব্যাড বলি আপনার বাচ্চার খারাপ লাগবে। আমি বরং বিষয়টা কিভাবে দেখি, ধরেন আপনারা থাকতে পারছেন না একসঙ্গে, ঠিক আছে, আপনারা দুজনই আপনার বাচ্চাদের সঙ্গে বসেন, দুজনই ম্যাচ 3 জনকে সঙ্গে সঙ্গে বসেন, বসে বলেন যে মা কিংবা বাবা যেই হোক না কেন, আপনি তাদেরকে খুব সুন্দর করে বলেন যে বাবা, আমাদের সংসারের অবস্থা তোমরা জানো, এখন দুজন মানুষ এভাবে থাকলে 3 দিন পরপরই আমাদের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে যায়। সো আমরা চাচ্ছি না বিষয়টা আর খারাপ হোক এদিকে যেতে, এবং আমি চাই না, আমি জানি যে ওদের কথা শোনেন। প্রথম কথা হচ্ছে ওদের কথা শোনেন যে তোমরা কি চাও। ওরা কেউই বলবে না যে আপনাদের ডিভোর্স হোক, ডেফিনেটলি বলবে না। হ্যাঁ, তো তাহলে তোমরা কি চাও ওইটা দিতে পারেন কিনা আগে দেখেন। যদি ওটা দিতে না পারেন তাহলে খুব সুন্দর করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যান যে বাবা ঠিক আছে আমরা একসঙ্গে থাকতে পারছি না, সো ফাইন, এই তোমরা আমার সঙ্গে থাকো অথবা তোমার মায়ের সঙ্গে থাকো, একটা সিদ্ধান্ত নাও। আমি তোমাদের বাবা, সো আমার ফুল সাপোর্টটা তোমার জায়গা থেকে আছে। বাট ডিভোর্স ইজ নট দ্য সলিউশন। 17 বছর সংসার করার পর একটা মানুষকে ডিভোর্স দেওয়ার কোনো মানে হয় না। এটা হচ্ছে আমার জায়গা থেকে, যদি আপনার সন্তানরা না চায় আর আপনার সন্তানরা যদি বুঝে যায় যে সেই ম্যাচুরিটি যদি তাদের মধ্যে আসে, ফাইন, ওকে বাবা মা তোমরা যেহেতু একসাথে থাকতে পারছো না এবং তোমাদের ডিভোর্স হলে আলটিমেটলি আমাদের তাতে কোনো ক্ষতি হবে না, তোমাদের দুজনকে আমাদের কাউকেই হারাতে হবে না, আমরা আনহ্যাপি হব না, সেই পারমিশনটা যদি তাদের কাছ থেকে থাকে তাহলে আপনারা দুজনে বলছি সিদ্ধান্ত নেন। এক সেকেন্ড, এখন আপনি সে তো আপনার আমি জেল থেকে আসার পরে কিন্তু আপনার ডিভোর্স দিলে ওই সময় দিতে পারতাম, আমি কিন্তু তাও স্টে করছি, দেখেছি কি হয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু ওরা তো আপনার ওই মিউচুয়ালের দিকে আসতেছে না। হ্যাঁ, তারা উপরে বরঞ্চ তারা এর দিকে যাচ্ছে, আরও উপরের দিকে দাবিত হচ্ছে কীভাবে আমাদেরকে হামলা করবে, কীভাবে আপনার হ্যারাসমেন্ট করবে, বা কীভাবে আরও আপনার ভবিষ্যতে আপনার হেনস্থা করবে, এই প্রসেসগুলি কিন্তু চালাচ্ছে। আপনি যদি এখনও বলেন যে আমি না, ঠিকই আপনার এত কিছু এর পরও আপনার তার সাথে আবার তারে এটা রিভিউ করা বা তারে পুনরায় আপনার গ্রহণ করা বা তারে এটা মেনে নেওয়া, তাহলে এটা কীভাবে তাহলে আমি তো ফেরেশতা না অ্যাকচুয়ালি। আমরা কেউই ফেরেশতা না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনার বাচ্চার আল্লাহ না করুক একটা অসুখ হয়েছে, হ্যাঁ, এবং সেই অসুখের সলিউশনটা হচ্ছে এরকম যে তাকে যদি সার্ভাইভ করাতে হয়, তাকে যদি বাঁচাতে হয়, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, আপনার বাবা মা দুজনকেই তাকে সময় দিতে হবে এবং একসঙ্গে থাকতে হবে, আপনি কি করবেন? আপনি আমাকে সহজ বাংলায় বলেন, একদম আর কোনো ইকুয়েশনের দরকার নাই। আপনি যে কথা বলছেন আপনার ওয়াইফ আপনার জায়গা থেকে অনেক বড় অপরাধী, আপনার ওয়াইফের জায়গা থেকেও আপনি অনেক বড় অপরাধী, কিন্তু ডাক্তার আপনাকে বলেছে যে আপনার বাচ্চাটাকে যদি সার্ভাইভ করাতে হয়, বাচ্চাকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, বাচ্চাকে টাইম দিতে হবে, আপনি কি করবেন?
থাকবেন কি থাকবেন না? আপনি জাস্ট এই উত্তরটা দেন। আসলে এখানে বলার নেই কিছু বলেন না। আপনি কি করবেন আমি সেটা বলেন। কি এখানে আপনি বাচ্চাটাকে বাঁচাবেন না বাঁচাবেন না? বাঁচাইতে হবে, বাঁচাতে হবে। সো দিস ইজ দ্য সলিউশন। আর কোনো সলিউশন নাই। আপনার ওয়াইফ ভালো না মন্দ সেটা বললে আপনারই খারাপ লাগবে, আপনারই কষ্ট লাগবে। কারণ ওয়াইফটা না, আমি বলি দ্য ফ্যাক্ট ইজ বেবি। আপনার যদি বেবি না থাকতো আমার কথাগুলো অন্যরকম হতো। ফ্যাক্ট ইজ বেবি। আপনাদের অধ্যায় শেষ, পরন্ত বেলায় আছেন আপনারা। কিন্তু এই 3টা বাচ্চার জীবন গল্প, 3টা বাচ্চার যে গল্পটা শুরু হবে, ইনক্লুডিং হিম, উনি হয়তো ওনার লাইফে এটাকে একটা বড় এক্সপিরিয়েন্স হিসেবে নেবে। কোনো ফ্রেন্ডশিপই টিকে না, একটা সময় গিয়ে হয়তো সেটা শেষ হয়ে যায়। কিন্তু আপনি এই 3টা সন্তানের বাবা, এইটা আপনি দুনিয়া উল্টায় গেলেও অস্বীকার করতে পারবেন না, আপনার বউও পারবে না, রাইট? সো ওরা যদি আপনার দিকে আঙুল তোলে যে তোমরা আমাকে একটা বেটার লাইফ দিতে পারোনি তোমাদের সামর্থ্য থাকার পরেও, ওনার কাছে আপনার জবাব দিতে না করলেও চলবে, আপনার এই 3টা বাচ্চার কাছে জবাব দিতে হবে। সো দিস ইজ দ্য এন্ড। আর কিছু করার নাই। সো আপনি যাই কিছু করেন না কেন, যতই কিছু নিয়ে চিন্তা করেন না কেন, 3টা বাচ্চার কথা আগে চিন্তা করেন ফার্স্ট। তারপর আপনার ওয়াইফ যেটা করতেছে, যা করতেছে সেটার জাস্টিফিকেশন আপনি চান। সেটার যদি কোনো অ্যান্সার খুঁজে না পান, আপনার এই বাচ্চার মুখের দিকে তাকায় ভুলে যান, মার্সি করে দেন, ক্ষমা করে দেন। এছাড়া আমার আর কিছু বলার না। সে তো আসবে না, সে তো আপনার মিউচুয়ালের দিকে আসতেছে না। আপনি তার জন্য দরজা খোলা রাখেন, আসুক আর না আসুক। না, সে এটাও তো কথা না। যেহেতু সে আমার ঘরে মামলা চালাবে, আমারে করবে, সে আমার ঘরে খাবে, মামলা চালাবে, আবার সে সংসারও করতে চাবে, এটা তো কোনো সমাধান না। তাহলে এটা কিভাবে সমাধান? আপনি জোর করে কোনো সমাধানে যেতে পারবেন না। জি, আপনি জোর করে কোনো, আপনাকে নত হওয়া ছাড়া, আপনাকে থিতু হওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো সমাধান হ্যাঁ, নত তো আমি বলছি, আমি বলছি যে তার ডিভোর্স মাফ হবে যদি আপনার ওর সাথে আপনি বিয়ে। ডিভোর্স ইজ নট দ্য সলিউশন। ডিভোর্স কি? আপনি রিভেঞ্জ নিতে যাচ্ছেন? ডিভোর্স দিলে কি হবে? আপনি আমাকে এটা বলেন, ডিভোর্স দিলে আপনি কিন্তু সমাধান অলরেডি হয়ে গেছে একটা। আচ্ছা, আপনি মাথার মধ্যে এই দেখেন রিভেঞ্জ। আপনার ওয়াইফ আপনাকে জেল খাটায় মনে করছে যে সে অনেক বড় একটা কিছু করছে, আপনি মনে করতেছেন তাকে ডিভোর্স দিয়ে একটা বিশাল কিছু করে ফেলবে। এই দুইটাই যে ভুল, এটা আপনারা কেন বুঝতেছেন না? আপনি জেলে কি সারা জীবন থাকতেন? আপনি বের হয়ে আসেন, আমাকে শেষ করতে দেন প্লিজ। আপনি বের হয়ে আসছেন, হ্যাঁ, এবং আপনার যে মামলা চলতেছে এটা হয়তো একটা সময় খারিজ হয়ে যাবে বা ডিসমিস হয়ে যাবে, যে কিছু হোক না কেন, বা আপনার হয়তো জেল না হইতেও পারে, কিছু একটা হইতেও পারে, হয়তো একটা মামলা হতেও পারে। কিন্তু আপনি ডিভোর্স দিলে কি হবে আপনার ওয়াইফের? আমি ডিভোর্স দিলে সে চলে যাবে, আমি তো অন্তত সে আমাকে এভাবে তো দেখে ডিভোর্স দিলে আমার মামলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামলা শেষ হবে না, আরো সে আমার বলে আরো 10 বছর জেল খাটা লাগবে, এই কথা বলে। তো আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিলে কি এটা কি সলিউশন আসবে? এই মামলার সলিউশন আসবে? অন্তত তো শোনেন, সলিউশন আসবে না আপনার, সলিউশনটা মামলার সলিউশন আসবে না। হ্যাঁ, আসবে, মামলার সলিউশন আসবে। কিভাবে আসবে মামলার সলিউশন? সে আমি ডিভোর্স দিলে সে হয়তো বা একটা মামলা করবে। হ্যাঁ, মামলার পরে আমি তো এক পর্যায়ে বেরিয়ে আসবো। বের হয়ে আসলে তো তার সাথে আমার ডিসমিস। হ্যাঁ, অন্তত তো এখান থেকে তারে তো অন্তত ভুলে গেলাম। হ্যাঁ, তারে তো আমি অন্তত আমার লাইফ থেকে এখনো ভুলেই গেছি, লাইফ থেকে তারে ফেলে দিলাম। আপনার বাচ্চা যখন মায়ের প্রয়োজন হবে, মায়ের প্রয়োজন হইলে বাচ্চাও তো আপনার বাচ্চা তো বোঝা উচিত ছিল। বাচ্চার 19 বছর 18 বছর বয়স, সে বাচ্চারও বোঝা উচিত ছিল। ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চার 14 বছর 15 বছর 15 বছর বয়স। 14 বছর 15 বছরের বাচ্চা কি বোঝে? আপনি কি বুঝতেন 14 বছর 15 বছর বয়সে? এগুলা আপনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন। আপনার এখন ঠান্ডা মাথায় ধ্যান করা উচিত একটা রুমে বসে। থিঙ্ক অ্যাবাউট ইউর বেবিস। আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং তার জন্য আপনি সর্বোচ্চতম স্যাক্রিফাইস করার জন্য রেডি হন। দিকে তাকাইই তো আপনার এই 17টা বছর 18 বছর টিকে রাখা। এটাই আপনার নেক্সট লাইফটাও তাই। হয়তো বাচ্চারা কিছুই আপনাকে রিটার্ন দিবে না, কিন্তু এটার জন্য আপনাকে এটা করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এবং এখানে কিছু করার নাই। নিজের জীবনের কথা 17 বছর যদি চিন্তা করেননি, এই বাচ্চাদের কথা চিন্তা করে আপনাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে। আপনার ওয়াইফকে আমি রিকোয়েস্ট করতে পারি আজকের এই অনুষ্ঠান থেকে, সেম কথা আপনাকেও বলবো যে দেখুন, এগুলোর আসলে কোনো এন্ডিং নাই। এই আপনাদের এই ঝগড়াঝাটি, আপনাদের এই এরকম একটা মনোমালিন্য, সবচেয়ে বড় যে ক্ষতিটা করলো সেটা হচ্ছে এই ছেলেটার, এই রানার, এনার সামাজিকতাটা নষ্ট করলো। এটা বিয়ে হলেই যে সামাজিকতা টিকে থাকবে ব্যাপারটা এরকম না, নষ্ট যাওয়ার হয়েই গেছে। এবং আমি মনে করি রানার এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে সামনের দিকে যাওয়া উচিত। আমরা আর এটাকে না বড় করি। আর আপনাদের দুজনকেই যে কথাটা বলবো, আপনারা দুজনেই দুজনের কথা ভুলে যান আপনাদের এই বাচ্চাদের হ্যাপিনেসের